আসসালামু আলাইকুম। দ্য আলকেমিস্ট বইয়ের চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি আজকে। মরুদ্যানের কেন্দ্রে থাকা বিশাল সাদা তাঁবুর দিকে এগিয়ে গেল সান্তিয়াগো প্রহরীকে পাশ কাটিয়ে। আমি গোত্রপতিদের সাথে দেখা করতে চাই। মরুভূমি থেকে লক্ষণ পেয়েছি। কোনো সাড়া না দিয়ে প্রহরী ঢুকে যায় তাঁবুর ভেতরে। বেরিয়ে আসে সাদা আর সোনালি পোশাক পরা এক তরুণ আরবকে নিয়ে। সব খুলে বলল ছেলেটা। লোকটা অপেক্ষা করতে বলে আবার চলে যায় ভেতরে। নেমে আসে রাত। একে একে উত্তেজিত সেনারা আসা যাওয়া করতে থাকে তাঁবুতো। তারপর নিভিয়ে দেওয়া হয় মরুদ্যানের সব আলো। আলো জ্বলছে শুধু বড় তাঁবুতে। এই পুরো সময় জুড়ে সান্তিয়াগো শুধু ফাতিমার কথা ভেবেছে। শেষ কথাগুলোর অর্থ বের করার চেষ্টা করেছে। অবশেষে প্রহরীরা তাকে ভেতরে যেতে বলে। ভেতরে ঢুকে অবাক হয়ে যায় সান্তিয়াগো। মরুভূমির মাঝখানে এত সুন্দর তাঁবু থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। জীবনেও দেখেনি। এত সুন্দর গালিচায় পা রেখে এগিয়ে যায় সে। খাঁটি সোনার তৈরি বাতিদান ঝলছে উপর থেকে, প্রত্যেকটাই একটা করে মোমবাতি। গোত্রপতিরা বসে আছে অর্ধবৃত্ত তৈরি করে, দামি বিছানা আর কাজ করা লম্বা বালিশে ঠেস দিয়ে। মশলা আর চা নিয়ে যাতায়াত করছে চাকর বাকরের দল। বাকিরা ঠিক করছে হুকার আগুন। বাতাসে ধোয়ার মৃদু সুগন্ধ। সব মিলিয়ে 8 জন গোত্রপতি। এক মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে তা বোঝা যায়। সাদা আর সোনায় মোড়ানো এক আরব। অর্ধবৃত্তের একেবারে মাঝখানে বসে আছে সে। একটু আগে কথা বলেছে যে তরুণ আরবের সাথে, সেও আছে সেখানে। লক্ষণ নিয়ে কথা বলে, কে নবাগত? এক গোত্রপতি বলে সান্তিয়াগোকে দেখতে দেখতে। আমি, বলে সে। তারপর জানায় সে সময়ের ঘটনাটুকু। মরুভূমি সবাইকে বাদ দিয়ে এক নবাগতকে এসব কথা কেন জানাবে? আমরা তো এখানে বাস করি অনেক পুরুষ ধরে, বলে ওঠে আরেক গোত্রপতি। কারণ আমার চোখ এখনো মরুর সাথে মানিয়ে নিতে পারিনি। আমি এমন সব ব্যাপার দেখতে পাবো যা মরুভূমিতে থাকা অভ্যস্ত চোখ দেখতে পাবে না। আর এজন্য যে আমি বিশ্বের আত্মার কথা জানি, নিজেকে বলে সান্তিয়াগো। মরুদ্যান হলো নিরপেক্ষ এলাকা, কেউ এখানে আক্রমণ করে না, বলল তৃতীয় গোত্রপতি। আমি যা দেখেছি শুধু তাই বলছি। বিশ্বাস না করলে এসব নিয়ে কোনো কিছু করবেন না। তারপর আলোচনা শুরু হয়ে যায়। আরবির এমন এক উচ্চারণে কথা বলে তারা যে ছেলেটা বুঝতে পারে না একটুও। সবাই চলে যেতে ধরলেও প্রহরীরা তাকে থাকতে বলে। লক্ষণ ভালো নয়। এসব কথা উটওয়ালাকে না বললেই হতো। ভয় করছে। তারপর হঠাৎ করে একটু আশ্বাসের হাসি দেয় মাঝের গোত্রপতি। ভালো লাগে সান্তিয়াগোর। এতক্ষণ সে যোগ দেয়নি কথায়। না দিক, বিশ্বের ভাষা সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়ে গেছে। টের পায় তাঁবুর বাইরে ছোটাছুটির কম্পন। বুঝতে পারে এসে ভালোই করেছে। শেষ হলো আলোচনা। বুড়ো লোকটার কথা শুনে সেই লোক তাকায় সান্তিয়াগোর দিকে। এবার তার দৃষ্টি শীতল। 2000 বছর আগে অনেক দূরের এক দেশে স্বপ্নে বিশ্বাস করা এক ছেলেকে নিক্ষেপ করা হয় কারাগারে। সেখান থেকে বিক্রি করে দেওয়া হয় দাস হিসেবে, বলছে বুড়ো লোকটা এমন এমন এক উচ্চারণে যা বোঝা সম্ভব। আমাদের ব্যবসায়ীরা সেই লোককে কিনে আনে, নিয়ে যায় মিশরে। আমাদের সবাই জানে যে যেই লোক স্বপ্ন চেনে সে স্বপ্ন ব্যাখ্যাও করতে পারে। বলে যাচ্ছে বয়সী লোকটা এখনও। যখন ফারাও মোটা গরুর স্বপ্ন দেখল, এই লোকটা তাদের দেশকে, মিশরকে বাঁচিয়েছিল। নাম তার ইউসুফ। সে নিজেও ছিল নতুন দেশে নতুন মানুষ, এবং সম্ভবত তার বয়সও ছিল তোমার মতোই। থামল সে। এখনও চোখের দৃষ্টি ঠিক বন্ধুসুলভ নয়। আমরা সব সময় ঐতিহ্যের দিকে দৃষ্টি রাখি। মিশরকে বাঁচানোর সেই ইতিহাসের কথা মনে রাখি। এই ঐতিহ্যই লেখা আছে কি করে মরুভূমির পার হতে হয়, কার সাথে বিয়ে দিতে হয় সন্তানকে। ঐতিহ্য বলে একটা মরুদ্যান আসলে নিরপেক্ষ এলাকা। দুই পক্ষেরই মরুদ্যান আছে, আর দুই পক্ষেরই সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে। বয়োবৃদ্ধের কথায় কেউ বাধা দিচ্ছে না। আবার ঐতিহ্য আমাদের শেখায় যে মরুভূমির কথা বিশ্বাস করতে হয়,
যা জানি সব শিখিয়েছে মরুভূমিগুলো। বয়সী লোকটার একটা ইশারায় দাঁড়িয়ে গেল সবাই। সমাবেশ শেষ। নিয়ে যাওয়া হচ্ছে নৌকাগুলো। সার বেঁধে দাঁড়িয়ে আছে সৈন্যরা। যাবার জন্য প্রস্তুত হয়ে গেল সান্তিয়াগো। কথা বলে উঠল লোকটা আবার। কাল আমরা সে নিয়ম ভাঙব যেটায় বলা আছে যে মরুদ্যানে কেউ অস্ত্রপাতি বহন করতে পারবে না। সারাদিন তন্ন তন্ন করে খুঁজব শত্রুদের। সূর্যাস্তের পর আবার সবাই যার যার অস্ত্র জমা দেবে। প্রতি 10 জন খতম হওয়া শত্রুর জন্য তুমি পাবে একটি করে সোনার মোহর। কিন্তু তারাও যুদ্ধে যাবার আগ পর্যন্ত অস্ত্র সংবরণ করা যাবে না। অস্ত্র মরুর মতোই, ব্যবহার না করলে পরে আর কাজে লাগানো যাবে না। কাল সন্ধ্যার মধ্যে যদি কোনোটাই ব্যবহার করা না যায়, অন্তত একটা ব্যবহার করা হবে তোমার ওপর। তাঁবু ছেড়ে সান্তিয়াগো বাইরে এসে দেখে মরুদ্যানে শুধুই চাঁদের আলো। নিজের তাঁবুতে যেতে মিনিট 20 লাগবে তার। রওনা হয়ে গেল সে। যা করার করতে পেরেছে। পেরেছে বিশ্বের আত্মায় ঢুকতে। আর এর বিনিময়ে তাকে এখন জীবনের মূল্য দিতে হবে। ভয়ানক বাজি। কিন্তু সেই ভেড়াগুলো বিকিয়ে দেওয়ার পর থেকে তার ভয়ানক বাজির শুরু। উটওয়ালা বলেছিল সেদিন, কাল মারা যাওয়া আর যে কোনো একদিন মারা যাওয়া একই কথা। সবই নির্ভর করছে একটা শব্দের উপর, মাকতুব। একা পথ চলতে চলতে তার মোটেও খারাপ লাগে না। কাল যদি মারা যায় তো যাবে ঈশ্বর ভবিষ্যৎ বদলাতে চাননি বলে। মারা যাবার আগে তার অনেক অর্জন হয়েছে। দেখেছে আন্দালুসিয়ার দিগন্ত, সাগর, পাহাড়, মরুভূমি, 2টো মহাদেশ। করেছে নানা কাজ। দেখেছে ফাতিমার রহস্যময় চোখ। বহুদিন আগে ছেড়ে আসার পর থেকে বেছে নিয়েছে ইচ্ছে মতো। আনন্দে। কাল মারা গেলেই কি, আর সব রাখালের চেয়ে অনেক বেশি দেখা হয়েছে এই ছোট জীবনে। হঠাৎ তীব্র এক শব্দ, তারপর পড়ে যায় সে কিসের যেন একটা ধাক্কায়। ধুলি উড়ে অন্ধকার হয়ে যায় চারপাশ। এরপর দেখতে পায় অতিকায় এক আরবি ঘোড়া টকবগিয়ে ছুটে যাচ্ছে। ঘোড়ার সওয়ারির সারা মুখ কালো কাপড়ে ঢাকা। সম্ভবত মরুভূমি থেকে এসেছে গুপ্তচর, সংবাদবাহক। কিন্তু তার উপস্থিতি সংবাদবাহকের চেয়েও শক্তিময়। কোমর থেকে বের করে ঝকঝকে বাঁকানো আরবি তলোয়ার। কে উড়ন্ত শিকারীর পাখির অর্থ বলার স্পর্ধা দেখায়, চিৎকার করে ওঠে সর্বশক্তিতে। আর তার সেই আওয়াজ যেন আল ফায়ুমের 50,000 খেজুর গাছে তোলে আলোড়ন। সান্তিয়াগো মাতামারসের কথা মনে পড়ে যায়। একই রকম বিশাল ঘোড়ায় চড়েছিলেন তিনি। শুধু পরিস্থিতি এখন বিপরীত। সেই স্পর্ধা আমি দেখিয়েছি। আমার মনের পর্দায় ভেসে ওঠেন সান্তিয়াগো মাতামারস। সে স্পর্ধা আমি দেখিয়েছি, বলে আবার। নুইয়ে দেয় মাথাটা। যেন তলোয়ারের আঘাত পড়তে পারে বেঁচে যাবে অনেক প্রাণ। কারণ আমি সৃষ্টিজগতের প্রাণের ভেতর দিয়ে দেখতে পেয়েছিলাম। তীব্র বেগে নেমে আসেনি তলোয়ারটা, বরং আসে ধীরে ধীরে, অনেক ধীরে। আস্তে করে স্পর্শ করে সান্তিয়াগোর কপাল। এক ফোঁটা রক্ত ঝরে পড়ে সেখান থেকে। একটুও নড়ছে না ঘোড়সওয়ার, নড়ছে না ছেলেটাও। মনে যেন এক বিন্দু ভয়ও নেই। সে স্বপ্নের পথ চলতে চলতে মারা যাবে আজ। কি আনন্দ মনের গভীরে। আনন্দ ফাতিমার জন্য। অবশেষে লক্ষণগুলো সত্যি বলে প্রমাণিত হলো। ভয়ের কিছু নেই। আর একটু পরেই সে বিশ্ব আত্মার অংশ হয়ে যাবে, হবে তার শত্রুরাও আগামীকাল। এখনও তলোয়ার ধরে রেখেছে আগন্তুক। কেন উড়ন্ত শিকারীর পাখির লক্ষণ পড়লে? আমি পড়েছি শুধু তাই যা পাখিরা বলতে চেয়েছিল। তারা চেয়েছিল মরুদ্যানকে বাঁচাতে। কাল মারা যাবে তোমরা সবাই, কারণ এই মরুদ্যানে তোমাদের চেয়ে বেশি লোক আছে। আল্লাহ যা চেয়েছেন তা বদলানোর কে তুমি? তলোয়ার এখনও আগের জায়গায় ঠেকানো। আল্লাহ সৃষ্টি করেছেন বাহিনীকে, যেমন সৃষ্টি করেছেন ওই পাখির জোড়া। তিনি আল্লাহ। তিনি শিক্ষা দিয়েছেন পাখির ভাষা। সব কিছু এক হাতে লেখা। মনে পড়ে যায় আবার সেই উটচারের কথা। সরে গেল তরবারি। কেমন এক মুক্তির স্বাদ যেন ছড়িয়ে যায় সান্তিয়াগোর প্রাণে। এখনও নড়তে পারছে না। তোমার ভবিষ্যৎবাণীর ব্যাপারে সাবধান থেকো।
লেখা হয়ে গেলে তা আর বদলানো যায় না। আমি শুধু একটা বাহিনী দেখেছি, যুদ্ধের ফল দেখিনি। উত্তর শুনে যেন তুষ্ট হলো ঘোড়সওয়ারি, এখনো হাতে অস্ত্র। আজব দেশে আজব ছেলের কি দরকার? আমি লক্ষ্য লক্ষ্য করে এগুচ্ছি। আমাকে তুমি বুঝতে পারবে না এক পলকে। তলোয়ার সরিয়ে নিল মুখ ঢাকা লোকটা, ভরে ফেলল খাপে। আরও একটু স্বস্তি হয় সান্তিয়াগোর। তোমার সাহস পরখ করতে হতো আমাকে, বলে আগন্তুক। উৎসাহ আর সাহস হলো পৃথিবীর ভাষা বোঝার সবচেয়ে কার্যকর উপায়। অবাক হয় ছেলেটা। সে এমন কোনো ব্যাপারে কথা বলছে যা খুব কম মানুষই বোঝে। এত দূরে আসার পর তোমার হাল ছেড়ে দিলে চলবে না, কিন্তু মনে রেখো, মরুভূমিকে ভালোবাসতে পারো, বিশ্বাস করতে পারো না। কারণ মরুভূমির সবার সাহস খতিয়ে দেখে, প্রতিটি পদে পদে চ্যালেঞ্জ করে। যারা সাহস হারায়, হারিয়ে দেয় তাদের চিরতরে। কথাটুকু শুনে আবার মনের ভেতর চলে আসে বয়সী রাজার কথা। যদি যোদ্ধারা এখানে আসার পরও তোমার মাথা ধরে থাকে, কাল সন্ধ্যার পর আমাকে খুঁজে বের করো, বলে সওয়ারি। তলোয়ার খাপ থেকে খুলে নিয়ে সে পা দিয়ে আঘাত করে ঘোড়ার পেটে টকবগিয়ে ছুটতে থাকে শ্বেত অশ্ব অন্ধকারের দিকে। কোথায় থাকো তুমি? চিৎকার করে প্রশ্ন তোলে ছেলেটা যেতে থাকা আরোহীর দিকে। দক্ষিণে আঙ্গুল তুলে লোকটা। দেখা পেয়েছে সে। সান্তিয়াগো দ্য অ্যালকেমিস্টের দেখা পেয়েছে। পরদিন সকাল। আল ফাইয়ুমের খেজুর গাছগুলোর এলাকায় ছড়িয়ে পড়েছে 2000 সশস্ত্র মানুষ। মাথার উপর সূর্য উঠে আসার আগেই 500 গোত্রীয় মানুষ হাজির হয়ে দেখা দেয় দিগন্ত রেখায়। উত্তর থেকে এগিয়ে আসছে দলটা। দেখে মনে হয় তারা যুদ্ধের জন্য আসেনি, কিন্তু আলখেল্লার নিচে লুকানো আছে অস্ত্র, ধারালো অস্ত্র। আল ফাইয়ুমের কেন্দ্রে পৌঁছে সাদা তাঁবুটার কাছে যায় তারা। তারপর বের করে রাইফেলগুলো, তলোয়ারগুলো আক্রমণ করে একই সাথে। তাঁবুতে কেউই ছিল না। বাচ্চাদের আগেই নিয়ে যাওয়া হয়েছে মরুদ্যান থেকে দূরে এক ঝোপঝাড়ওয়ালা এলাকায়। কিছুই দেখেনি তারা। নারীরা বসেছিল তাঁবুগুলোতে, কায় মনোবাক্যে প্রার্থনা করছিল স্বামীর জন্য। তারাও যুদ্ধের কোনো নিশানা দেখতে পায়নি। এদিকে চারপাশ থেকেই সেই মরুভূমি থেকে আক্রমণকারীদের ঘিরে ছিল অন্য একটি দল। আধা ঘন্টা পেরিয়ে যেতে না যেতেই মারা পড়ে আক্রমণকারীদের একজন ছাড়া সবাই। সব মিলিয়ে এখানে সেখানে লাশ পড়ে না থাকলে আর সব দিন থেকে আল ফাইয়ুমের আজকের দিনটা আলাদা করা যেত না। মারা হয়নি শুধু ব্যাটালিয়ান কমান্ডারকে। সেদিন বিকালে তাকে হাজির করা হয় গোত্রপতিদের সামনে। প্রশ্ন উঠে ঐতিহ্য ভঙ্গের ব্যাপারে, চিরাচরিত রীতিভঙ্গের ব্যাপারে। সেনাপতি জানায় তার লোকজন ক্ষুধা তৃষ্ণায় কাতর ছিল। যুদ্ধের জন্য দিনের পর দিন মরুভূমিতে একেবারে অসহায় হয়ে পড়ে। ফলে মরুদ্যানটা দখল করে আবার যুদ্ধে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। গোত্রপতিরা বলে যে তারা এই কথা শুনে দুঃখ পাচ্ছে, কিন্তু পবিত্র রীতি তাদের ভাঙা উচিত হয়নি। সব ধরনের সম্মান তুলে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তলোয়ার বা গুলির বদলে তাকে মারা হয় মৃত খেজুর গাছ থেকে ফাঁসিতে ঝুলিয়ে। সেখানেই মরুভূমির বাতাসে তার দেহ বারবার নড়ে চড়ে উঠছিল। গোত্রপ্রধান ডেকে পাঠায় সান্তিয়াগোকে, তুলে দেয় 50 টুকরো স্বর্ণ। আবার শোনায় মিশরে আসা ইউসুফের গল্প। ছেলেটাকে মরুদ্যানের প্রধান হতে বলে। সূর্য ডুবে গেছে। প্রথমে তারা উঠতে না উঠতেই দক্ষিণে যাত্রা শুরু করে ছেলেটা। একটা মাত্র তাঁবু আছে সেখানে। পাশ দিয়ে যেতে থাকা লোকজন সাবধান করে দেয়, জিনের বাস আছে এখানে। তবুও যাবে না সান্তিয়াগো, বসে পড়ে। চাঁদ বেশি উপরে ওঠার আগেই আসতে থাকে ঘোড়সওয়ার, কাঁধে দুটো মৃত শিকারি পাখি ঝোরানো। এসেছি, বলে ছেলেটা। তোমার এখানে থাকা উচিত নয়, বলে ওঠে অ্যালকেমিস্ট। নাকি লক্ষ্যই তোমাকে এখানে টেনে এনেছে? গোত্রে গোত্রে যুদ্ধের সময় মরুভূমি পার হওয়া অসম্ভব, তাই এসেছি। ঘোড়া থেকে নামে অ্যালকেমিস্ট। ইশারায় তার সাথে তাঁবুর ভেতরে যেতে বলে। মরুভূমির 8-10টা তাঁবুর মতোই দেখতে জায়গাটা। অ্যালকেমিতে ব্যবহৃত বাকি সব জিনিসের জন্য সে তাকায় এদিকে সেদিক। কিছুই নেই, শুধু একতাল বই,
কয়েকটা রান্নার সরঞ্জাম আর রহস্যময় ডিজাইনে ভরা গালিচা। বসে পড়ো, পান করতে হবে কিছু, খেতে হবে পাখিগুলোকে, অ্যালকেমিস্ট বলল। মনে ক্ষীণ সন্দেহ হয় কালকে দেখা সেই পাখি এগুলো। কিছুই বলে না সান্তিয়াগো, বরং চুপচাপ দেখে যায়। রান্না শুরু হলে আস্তে আস্তে তাঁবু ভরে ওঠে সুগন্ধে। অন্তত হুকার চেয়ে ভালো ঘ্রাণ আছে। আমাকে দেখতে চেয়েছিলে কেন? প্রশ্ন করে ছেলেটা অবশেষে। লক্ষণের জন্য, কাটা কাটা জবাব দেয় অ্যালকেমিস্ট। বাতাস বলেছিল আসবে তুমি, বলেছিল তোমার প্রয়োজন পড়বে সাহায্যের। বাতাস আমার ব্যাপারে বলেনি। যার কথা বলেছে সেও চলেছে সঠিক পথে, আরেক ভিনদেশি, যাতে ইংরেজ, সেই তোমার খোঁজে বের হয়েছে। তাকে আগে বেশ কিছু কাজ করতে হবে। কথা সত্যি, সেও চলেছে সঠিক পথে, বুঝতে শিখেছে মরুভূমিকে। আর আমি, যখন কেউ সত্যি সত্যি কিছু করতে চায়, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য ফিসফাস শুরু করে দেয়। অ্যালকেমিস্টের কণ্ঠ চিরে বেরোলো সেই কথাগুলো, সেই বয়সী রাজার মতো করে। বুঝতে পারে ছেলেটা, এখানে আরও একজন তার পথ চলতে সহায়তা করবে। তাহলে তুমি আমাকে শিক্ষা দেবে? না, যা জানার সবটুকুই জেনে বসে আছো। তোমাকে শুধু তোমার গুপ্তধনের দিকে চোখ ফিরিয়ে দেব, ব্যাস। কিন্তু যুদ্ধের ঘটঘটা যে লেগে গেছে। মরুভূমির কাহিনী আমি ভালোভাবেই জানি, আর আমি এর মধ্যেই পেয়ে গেছি সেই গুপ্তধন। উট আছে একটা, আছে স্ফটিকের দোকান দেওয়ার টাকা, আছে অর্ধশত সোনার টুকরা। আমার দেশে প্রায় রাজার হালে থাকতে পারবো। কিন্তু এসবের কিছুই তুমি পিরামিড থেকে পাওনি, ভুল ধরিয়ে দেয় অ্যালকেমিস্ট। আর আছে ফাতিমা, সে আর কোন সম্পদের চেয়ে আমার কাছে বেশি মূল্যবান, পিরামিডের দেশের চেয়েও। কিন্তু তাকে পিরামিডে পাওনি। এরপর তারা নীরবে খেয়ে চলে। বোতল খুলে লালচে একটা তরল ঢেলে দেয় অ্যালকেমিস্ট সান্তিয়াগোর কাপে। এত স্বাদের মদ এর আগে কখনো খায়নি সে। এখানে না মদ নিষিদ্ধ? মানুষের মুখে যা ঢোকে তা খারাপ নয়, বলে অ্যালকেমিস্ট। মুখ থেকে যা বেরোয় তা খারাপ। খাবার শেষ করে তারা বেরিয়ে আসে বাইরে, বসে পড়ে খোলা আকাশের নিচে। পান করো আর উপভোগ করো, অ্যালকেমিস্ট বলে ছেলেকে খুশি দেখে। আজ রাতে ভালোভাবে বিশ্রাম নাও, যেন তুমি কোনো যোদ্ধা, যেন প্রস্তুত হচ্ছ যুদ্ধের জন্য। মনে রেখো, যেখানেই তোমার গুপ্তধন থাক না কেন, তোমার হৃদয় ঠিক ঠিক তা খুঁজে বের করবে। তোমাকে সেই লুকানো সম্পদ উদ্ধার করতে হবে, কারণ তোমার চলার পথে সব কিছু হতে হবে অর্থবহ। কাল উট বেচে দিয়ে নিও একটা ঘোড়া। উটগুলো খানিকটা বিশ্বাসঘাতক, হাজার কদম চলার পরও যেন শ্রান্ত হয় না। তারপর হঠাৎ একটু করে হাঁটু ভেঙে বসে পড়ে, মুখ থুবড়ে নেতিয়ে পড়ে মারা যায়। এদিকে ঘোড়ারা ক্লান্ত হয় আস্তে আস্তে। সবসময় বুঝতে পারবে তাদের কাছে কতটুকু চাওয়া যাবে, জানতে পারবে কখন তাদের মারা যাবার কথা। পরদিন রাতে একটা ঘোড়া নিয়ে অ্যালকেমিস্টের তাঁবুতে হাজির হয় ছেলেটা। অ্যালকেমিস্ট প্রস্তুত হয়ে রওনা দেয় তার সাথে। তারপর বলে, মরুর বুকে কোথায় কোথায় প্রাণ আছে একবার দেখিয়ে দাও। যারা এসব চিনতে পারে তারাই শুধু গুপ্তধন পেতে পারে। আকাশে চাঁদ আলো দিচ্ছে, এগিয়ে দিচ্ছে যারা মরুভূমির বুকে। ভাবে সান্তিয়াগো, আলো না থাকলে এখানে প্রাণের অস্তিত্ব পাওয়া দুষ্কর। আমি এখনও মরুভূমিকে ঠিকভাবে চিনে উঠতে পারিনি। কথাটা অ্যালকেমিস্টকে বলতে গিয়েও থেমে যায় সে। এখনও ভয় পায় তাকে। আকাশের পাখিগুলো যেখানে দেখেছিল সেই পাথুরে জায়গায় হাজির হয় তারা। এখন এখানে শুধুই বাতাসের হাহাকার। মরুতে প্রাণ চিনতে শিখিনি এখনো। জানি আছে কোথাও না কোথাও, কোথায় তা জানি না। জীবন আকর্ষণ করে জীবনকে, বুঝতে পারে সান্তিয়াগো। আলগা করে দেয় ঘোড়ার লাগাম। টকবগিয়ে ঘোড়াটা থামে পাথরের ওপর। প্রায় আধা ঘন্টার জন্য ছুটে চলে ঘোড়া, সেই সাথে পাশে পাশে ছুটে চলে অ্যালকেমিস্ট। দূরের মরুদ্যান এখন আর দেখা যায় না, দেখা যায় শুধু বিচিত্র রঙের মলিন মরুভূমি আর আকাশের চাঁদ। তারপর একেবারে কারণ ছাড়াই ধীর হতে শুরু করে ঘোড়ার গতি। জীবন আছে এখানে,
অ্যালকেমিস্টকে বলে ছেলেটা। মরুর ভাষা এখনও আয়ত্ত করতে পারিনি, কিন্তু আমার ঘোড়া তা জানে। নেমে পড়ে তারা। কোনো কথা নেই অ্যালকেমিস্টের মুখে। ধীরে এগুতে এগুতে তারা পাথরের দিকে আগায়। হঠাৎ থেমে পড়ে অ্যালকেমিস্ট, নিচু হয়। পাথরের খাঁজে ছোটোখাটো একটা গর্ত আছে। হাত পুড়ে দেয় অ্যালকেমিস্ট, পুরোটা, কাঁধ পর্যন্ত। কিছু নড়ছে সেখানে। দেখা যাচ্ছে অ্যালকেমিস্টের চোখ, শুধুই চোখ। গর্তে যাই থাক না কেন সেটা দখলের জন্য চেষ্টা করছে সে। তারপর ঝড়ের গতিতে বের করে আনে হাত, লাফিয়ে উপরে উঠে যায়। হাতে লেজের দিকে ধরা একটা গ্রাসপেড সাপ। একই সাথে লাফিয়ে ওঠে সান্তিয়াগো, সরে যায় অ্যালকেমিস্টের কাছ থেকে দূরে। সাপটা যাতে গোখুর, আর গোখরার মুখ থেকে যে বিষ বের হচ্ছে তা 1 মিনিটের মধ্যে তরতাজা মানুষকে মেরে ফেলতে পারবে। বিষের দিকে নজর রাখো, বলে ওঠে সান্তিয়াগো। কিন্তু অ্যালকেমিস্টের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। গর্তে হাত ঢুকিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এটাকে বের করে আনার। এমন জাত সাপ যে কাটেনি তা বলা যায় না। আর কামড় খেয়ে থাকলে 200 বছর বয়স হয়েছে অ্যালকেমিস্টের, বলেছিল ইংরেজ লোকটা। সে নিশ্চয়ই মরুর সাপ নিয়ে কাজ করতে জানে। ঝোলার ভেতর থেকে একটা জিনিস বের করে আনে অ্যালকেমিস্ট। তারপর বালিতে বৃত্ত এঁকে ছেড়ে দেয় সাপটাকে। একেবারে শান্ত হয়ে আসে সেটা। ভয়ের কিছু নেই, সে আর বৃত্ত ছেড়ে বেরোবে না। তুমি মরুর বুকে জীবন খুঁজে পেয়েছ, ভালো নিদর্শন, ভালো লক্ষণ। এত গুরুত্বপূর্ণ কেন ব্যাপারটা? কারণ পিরামিডের চারপাশেই মরুভূমি, বলে অ্যালকেমিস্ট। কাল রাত থেকে সান্তিয়াগোর মন ভালো নেই। পিরামিড নিয়ে আর কোনো কথা তুলতে চায় না নতুন করে। এখন গুপ্তধনের সন্ধানে বের হওয়া আর ফাতিমাকে ছেড়ে যাওয়া একই কথা। মরুভূমি পেরোনোর পথে আমি তোমাকে পথ দেখাবো, বলল অ্যালকেমিস্ট। আমি তো মরুদ্যানে থেকে যেতে চাই। ফাতিমাকে পেয়ে গেছি, আর যতদূর মনে হয় সে গুপ্তধনের চেয়েও বেশি মূল্যবান। ফাতিমা মরুর দেশের মেয়ে, পাল্টা জবাব দেয় অ্যালকেমিস্ট। সে জানে পুরুষদের যেতে হয় ফিরে আসার জন্য, আর সে তার গুপ্তধনের এর মধ্যেই পেয়ে গেছে, তোমাকে। এখন তার কামনা তুমি যেন তোমার চাওয়াটা পাও। কিন্তু আমি যদি থেকে যাই, তাহলে বলি কি হবে? তুমি হবে মরুদ্যানের উপদেষ্টা। স্বর্ণ দিয়ে কিনে ফেলবে অনেক উট আর ভেড়া, বিয়ে করে ফেলবে ফাতিমাকে, সুখে থাকবে বছরখানেক। তুমি ভালোবাসবে মরুভূমিকে, চিনতে শিখবে অর্ধ লক্ষ খেজুর গাছের প্রতিটাকে। দেখবে কি করে মরুভূমির বুকে বেড়ে ওঠে গাছগুলো, কি করে ক্ষয়ে যায়। অনেক কিছু শিখবে, কারণ এখানে সবচেয়ে বড় শিক্ষক হলো স্বয়ং সাহারা। তারপর 2য় বছরে কোনো একটা সময় মনে পড়ে যাবে গুপ্তধনের কথা। এতদিনে তোমার লক্ষণ বিচারের ব্যাপারগুলো আরও ধারণা হবে। সেগুলো অষ্টপ্রহর বলে যাবে গোপন সম্পদের ব্যাপারে। এদিকে চোখ পড়বে না। কল্যাণ করতে থাকবে পুরো মরুদ্যানের। গোত্রপতিরা সমন্বয়ে তোমার জ্ঞানে পঞ্চমুখ হয়ে উঠবে। উটের সাথে আসবে আরও সম্পদ, সম্পদের সাথে ক্ষমতা। এবার 3য় বছরের কথা বলি। তখন তুমি শুরু করে দিয়েছ গুপ্তধন আর স্বপ্নের কথা, জীবনের লক্ষ্যের কথা। ঘুরে বেড়াবে রাতের পর রাত মরুর বুকে, মরুদ্যানের বুকে একা একা। ফাতিমা ভাববে তার জন্য আজ তোমার এই অবস্থা, কিন্তু তোমার ভালোবাসা তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিচ্ছে কড়াই গণ্ডায়। খেয়াল করো, কখনো সে তোমাকে থাকতে বলছে না, কারণ বাড়ির দেশের মেয়েরা সবসময় স্বামীর অপেক্ষায় থাকতে পছন্দ করে। রাতের পর রাত ঘুরে বেড়াচ্ছ তুমি মনের অস্থিরতা নিয়ে। এদিকে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে গুপ্তধন। তারপর 4র্থ বছরে কোনো এক সময় হারিয়ে যাবে লক্ষণগুলো, কারণ তুমি তাদের কথায় আর কান দাও না। গোত্রপতিরা ঠিক ঠিক বুঝতে পারছে সব ব্যাপার, তোমাকে সরিয়ে দিচ্ছে ক্ষমতা থেকে, কারণ তোমার নিজের ক্ষমতা নেই। কিন্তু ততদিনে তোমার টাকা পয়সা বেড়ে অনেক হয়ে যাবে, থাকবে অনেক কর্মচারী। বাকি জীবনটা কাটাবে এই ভেবে যে তুমি তোমার লক্ষ্যের পিছু ধাওয়া করনি। আর দেরি হয়ে গেছে এতদিনে, অনেক দেরি। মনে রেখো, সবসময় মনে রেখো, ভালোবাসা কখনো কাউকে লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায় না। কেউ যদি লক্ষ্য ছেড়ে দেয়, বুঝতে হবে সে ভালোবাসা সত্যি নয়, সে ভালোবাসা যা জগতের ভাষায় কথা বলে।
এবার বালু থেকে বৃত্তটা সরিয়ে দেয় অ্যালকেমিস্ট। চট করে সাপটা চলে যায় আগের জায়গায়। সাথে সাথে সান্তিয়াগোর মনে পড়ে সেই স্ফটিক ব্যবসায়ীর কথা, যে অহর্নিশ মক্কা যাবার কথা ভাবে। সেই ইংরেজের কথাও মনে পড়ে যে খুঁজছে অ্যালকেমিস্টকে। সেই মেয়ের কথা মনে পড়ে যে বিশ্বাস করে মরুভূমিকে। মনে পড়ে যায় সেই মরুভূমির কথা যে এনে দিয়েছে ভালোবাসার মেয়েটাকে। আবার ঘোড়ায় চড়ে তারা। এবার অ্যালকেমিস্টকে অনুসরণ করে ছেলেটা। ফিরে যাচ্ছে মরুদ্যানে। সেখানকার কলরব তুলে আনে হু হু করে বয়ে ওঠা বাতাস। কান পেতে আছে সান্তিয়াগো, কান পেতে আছে ফাতিমার কণ্ঠ শোনার জন্য। আমি তোমার সাথে যাচ্ছি, অবশেষে বলে সে। কোথা থেকে যেন হুড়মুড় করে শান্তি এসে ভরিয়ে দেয় তার বুক। মাত্র একটা কথাই বলে অ্যালকেমিস্ট, আমরা কাল সূর্যোদয়ের আগে রওনা দিচ্ছি। সারা রাত ঘুম হয়নি তার। ভোরের ঘন্টা দুয়েক আগে পাশে শোয়া আরেক ছেলেকে জাগিয়ে ফাতিমার থাকার জায়গাটার কথা জিজ্ঞাসা করে। ফাতিমার তাঁবুর কাছে যাবার পর ছেলেটাকে সোনার একটা টুকরা দেয়, যা দিয়ে অবলীলায় কিনে ফেলা যাবে একটা ভেড়া। এবার যেতে বলে ফাতিমার তাঁবুতে। তাকে জাগাতে হবে, বলতে হবে বাইরে অপেক্ষা করছে সান্তিয়াগো। আবার কথা মতো কাজ করে তরুণ আরব। আবার তাকে আরও একটি ভেড়া কেনার মতো টাকা দেয় ছেলেটা। এবার আমাদের একা থাকতে দাও। চলে যায় ছেলেটা। গর্বে বুক ফুলে উঠেছে, কারণ সে উপদেশটাকে সাহায্য করেছে, কারণ সে পেয়েছে কয়েকটা ভেড়া কিনে নেয়ার মতো স্বর্ণ। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ফাতিমা। দুজনে মিলে চলে যায় খেজুর বাগানের কাছে। সান্তিয়াগো জানে নিয়ম ভাঙা হচ্ছে। হোক, এখন এসবে কিচ্ছুই এসে যায় না। চলে যাচ্ছি, বলে সে অবশেষে। তোমাকে জানিয়ে রাখি, ফিরে আসব। আর ভালোবাসি, কারণ কোনো কথা বলো না। কেউ ভালোবাসা পায় কারণ সে ভালোবাসা পায়। ভালোবাসার জন্য কোনো কারণ দর্শানোর দরকার নেই। কিন্তু একগুয়ের মতো বলেই চলে ছেলেটা। স্বপ্নের পর দেখা হলো এক রাজার সাথে। তারপর বিকিকিনি করেছি অনেক স্ফটিক, পেরিয়ে এসেছি তেপান্তর। তারপর যুদ্ধ ঘোষণা করলো গোত্রগুলো। আমি অ্যালকেমিস্টের খোঁজে সব চষে ফেলে অবশেষে গেলাম কুয়োর কাছে। আর তোমাকে ভালোবাসি কারণ পুরো সৃষ্টি জগৎ ফিসফাস করে তোমাকে আমার করে পাইয়ে দিতে। জড়িয়ে ধরে তারা পরস্পরকে, এই প্রথম স্পর্শ করল। ফিরে আসবো কিন্তু, বলে ছেলেটা। এর আগে আমি শূন্য অনুভূতি নিয়ে তাকিয়ে থাকতাম মরুর দিকে, বলে ফাতিমা। এখন সেখানে থাকবে আশা। বাবাও চলে গিয়েছিল একদিন, তারপর ফিরে এসেছিল মায়ের কাছে। তারপর যতবার গেছে ততবারই ফিরে এসেছে। আর কোনো কথা নেই। দুজনেই ঘুরে বেড়ায় গাছের নিচে। তারপর ছেলেটা ফাতিমাকে এগিয়ে দেয় তাঁবুর কাছে। ফিরে আসবো আমি, ফিরে আসবো তোমার বাবা যেমন করে তোমার মায়ের কাছে ফিরে এসেছেন সেইভাবে, বলে সান্তিয়াগো। তারপর চাঁদের ম্লান আলোয় সে দেখে ফাতিমার চোখে অশ্রু। তুমি কাঁদছো? আমি মরুর দেশের মেয়ে, চোখ মুছতে মুছতে সে বলে, এবং আমি একটা মেয়ে। পরদিন আমি পানি আনতে গিয়েছিল ফাতিমা। সেখানে কেউ অপেক্ষা করছে না। এখানে আছে 50,000 গাছ, আছে 300 কুয়া, আছে হজযাত্রীদের আনাগোনা, ব্যবসার ব্যস্ততা, যুদ্ধের ডামাডোল, সব আছে। তবুও শূন্য মনে হচ্ছে এই মরুদ্যানটাকে। এখন থেকে মরুভূমির দিকে তাকানোর পালা আকাশের দিকে। কোন তারাটা অনুসরণ করবে সান্তিয়াগো? সে অপেক্ষা করছে। এক নারী অপেক্ষা করছে তার সাহসী পুরুষের জন্য। পেছনে ফেলে আসা কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামিও না। ঘোড়ার পিঠে চড়া শুরু করার সময় বলেছিল অ্যালকেমিস্ট। ভুবনের রুহের লেখা আছে সব, লেখা থাকবে সব সময়ের জন্য। লোকে কিন্তু চলে যাওয়ার কথা বেশি ভাবে না, ভাবে ঘরে ফেরার কথা। কেউ যদি খাঁটি পদার্থে কিছু তৈরি করে, তা কখনো ক্ষয়ে যাবে না। যে কোনো সময় সব কিছু ফিরে আসতে পারে, কিন্তু সেই ফিরে আসাটা কোন বেশে তা খুব গুরুত্বপূর্ণ। লোকটা অ্যালকেমির ভাষায় কথা বললেও যা বোঝার বুঝে নেয় ছেলেটা। পেছনে ফেলে আসা ব্যাপারগুলো ভুলে যাওয়া খুব কঠিন। মরুদ্যানে অনেক কিছু ফেলে এসেছে সে, অনেককে।
হয়তো এই অ্যালকেমিস্ট কখনো ভালোবাসেনি, ভাবে ছেলেটা। সামনে চড়ে বসে অ্যালকেমিস্ট, কাঁধে তার পুরনো বন্ধু বাজ পাখি। মরুর ভাষা ভালোই বোঝে বাজটা। একটু থামলে এক চক্কর ঘুরে আসে চারধারে। প্রথম দিন এনেছিল একটা ইঁদুর, পরদিন এক জোড়া পাখি। রাতে ঘুমিয়ে পড়ার আগে সাবধানে আগুন নিভিয়ে দেয় তারা। হোক শীত, থাকুক চাঁদ, ক্ষীণ হয়ে আসার আগেই অন্ধকার। দিনের বেলায় চলে টকবগিয়ে, কথা বলে শুধুই যুদ্ধ এড়িয়ে কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে। সামনে চলার সময় বাতাসে ভর করে ভেসে আসে রক্তের মিষ্টি গন্ধ। ধারের কাছেই কোথাও যুদ্ধ হয়েছিল। এ সবই লক্ষণ। সপ্তম দিনের কথা। অ্যালকেমিস্ট আগে ভাগে আজকের মতো থেমে যাবার বন্দোবস্ত করতে যায়। বাজ পাখি উড়ে যাবার পর নিজের ভাগ থেকে ছেলেটাকে একটু পানি সাথে। তোমার যাত্রার শেষ প্রান্তে চলে এসেছ, অ্যালকেমিস্ট বলছে। লক্ষ্যের পিছু ধাওয়া করার অভিনন্দন। কিন্তু সারা পথে আমাকে কিছুই বলনি তুমি। আমি মনে করেছিলাম রসায়নের কিছু কিছু ব্যাপার শিখাবো। কিছুদিন আগে অ্যালকেমির ওপর তাল তাল বই আছে, যা এমন কিছু লোকের সাথে মরুভূমি পার হয়েছিলাম, কিন্তু বই দেখে কিছুই বুঝিনি। শেখার একটাই পথ, জবাব দেয় অ্যালকেমিস্ট, কাজের মাধ্যমে। যাত্রাপথে যা জানার সব জেনে গেছ, আর একটা ব্যাপার বাকি। ছেলেটা উসকুস করছে জানার জন্য। এদিকে অ্যালকেমিস্ট তাকিয়ে আছে দূর দিগন্তে, বাজ পাখির খোঁজে। তোমাকে অ্যালকেমিস্ট কেন বলে লোকে? কারণ আমি তাই। তাহলে আর সব অ্যালকেমিস্ট কেন সোনা বানাতে পারে না? তাদের একমাত্র উদ্দেশ্য স্বর্ণ, জবাব দিল সফর সঙ্গী। তারা তাদের লক্ষ্যের গুপ্তধন খুঁজে যাচ্ছে, লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করছে না। আমার আর কি জানা এখনো বাকি? কথা তোলে ছেলেটা। কিন্তু দিগন্তে তাকিয়ে আছে অ্যালকেমিস্ট, ফিরে আসছে পাখিটা শিকার নিয়ে। তারা মরুর বুকে গর্ত খোঁড়ে, তারপর সেখানে আগুন জ্বালায় যাতে বাইরে থেকে শিখাটা না দেখা যায়। আমি একজন অ্যালকেমিস্ট, কারণ আমি অ্যালকেমিস্ট। বিজ্ঞানটা শিখেছিলাম দাদার কাছে, সে শিখেছিল তার বাবার কাছে। এভাবে চলে গেছে ভুবন সৃষ্টির শুরুতে। তখনকার দিনে মাস্টার ওয়ার্কের কথা লেখা যেত শুধুমাত্র এমারেল্ডের বুকে। কিন্তু মানুষ সরল ব্যাপারগুলোকে বাদ দিয়ে লেখা শুরু করলো বিস্তারিত, শুরু করলো অনুবাদ, দর্শন। তারা মনে করতে শুরু করলো অন্যদের থেকে ভালো জানে। এদিকে সেই আসল এমারেল্ড কিন্তু নষ্ট হয়নি। এমারেল্ডে কী লেখা ছিল? সাথে সাথে বালিতে আঁকা শুরু হলো অ্যালকেমিস্ট। কাজটা ফুরিয়ে যায় মিনিট 5 মধ্যেই। এই অঙ্কন দেখে ছেলেটার মনে পড়ে যায় সেই নগর চত্বরের কথা, রাজার কথা, যেন কত যুগ আগের ঘটনা। এইটুকুই লেখা ছিল এমারেল্ডে। সাথে সাথে পড়ার চেষ্টা করে সান্তিয়াগো। এটা তো কোড, অখুশি হয় সে। এমনি একটি লেখা ছিল ইংরেজ লোকটার বইয়ে। না, জবাব দেয় অ্যালকেমিস্ট। এটা হলো ওই শিকারী পাখি দুটোর উড়ে যাওয়ার মতো। শুধু কারণ দিয়ে বোঝা যাবে না। সেই এমারেল্ডের টুকরা আসলে ভুবনের আত্মার প্রতি সোজা এক পথ। জ্ঞানী লোকটা বুঝতে পেরেছিল যে আসলে এই পৃথিবী স্বর্গের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই না। এই ভুবনের অস্তিত্বের মানে এমন একটা ভুবন আছে যা একেবারে নিখুঁত। ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন এই জন্য যে এর দৃশ্যমান জিনিসের ভিতর দিয়ে মানুষ আসলে তার আত্মিক শিক্ষা আর অসাধারণ সৃষ্টির ব্যাপারটা বুঝতে পারবে। আমি আসলে ঠিক সেই ব্যাপারটাই বোঝাতে চাচ্ছি। আমার কি এমারেল্ডের টুকরাটা বোঝা উচিত? হয়তো। তুমি অ্যালকেমির ল্যাবরেটরিতে থাকলে পারা উচিত ছিল। তাহলে তুমি এখন ঠিক বুঝতে এমারেল্ডের গুরুতত্ত্ব। কিন্তু তুমি তো সেখানে নেই, আছো মরুভূমিতে। আর মরুভূমির বুকেও লুকিয়ে আছে সেটা। তোমাকে পুরো মরুভূমি ছানতে হবে না, স্রেফ একটা বালুকণা নাও। তারপর সেটাকে বিশ্লেষণ করো, সৃষ্টির বিস্ময় চিনে ফেলবে এক পলকে। আমি মরুভূমির বুকে নিজেকে মানিয়ে নেব কী করে? তোমার হৃদয়ের কথা শোনো, সে সব জানে। কারণ এসেছে ভুবনের আত্মার কাছ থেকে। একদিন ফিরে যাবে সেখানেই। নীরবে আরও 2 দিন এগিয়ে যায় তারা। এখন খুব সাবধানে থাকে অ্যালকেমিস্ট, সর্বক্ষণ চোখ কান খোলা। এই এলাকার সবচেয়ে ভয়ানক যুদ্ধগুলো হচ্ছে।
এগিয়ে যাবার সাথে সাথে হৃদয়ের কথা শোনার চেষ্টা করে ছেলেটা। কাজটা মোটেও সহজ নয়। আগেকার দিনে হৃদয় সবসময় কাহিনী শোনাতে প্রস্তুত ছিল, পরে আর সে কথা খাটে না। মাঝে মাঝে হৃদয় শুধু দুঃখের কথা শোনায়। কখনো কখনো মরুভূমিতে সূর্যোদয়ের সময় ছেলেটাকে সাবধানে চোখের পানি লুকাতে হয়। কষ্টের সময় হৃৎপিণ্ড ধকধক করে ওঠে অনেক বেশি। শান্ত সময় থাকে শান্ত, কিন্তু সে কখনো চুপ করে থাকে না। আমাদের কেন হৃদয়ের কথা শুনতে হবে? সেদিন ক্যাম্প করার সময় প্রশ্ন করে বসে ছেলেটা। কারণ হৃদয় যেখানে আছে সেখানেই পাবে গুপ্তধন। কিন্তু হৃদয় তো আমার কথা শোনে না। কোনো এক মরুদ্যানের কথা বলে, কোনো এক ফেলে আসা মেয়ের কথা। ভালো তো, তোমার হৃদয় বেঁচে আছে, শোনার চেষ্টা করো অষ্টপ্রহর। পরের 3 দিনে দুজন সশস্ত্র মানুষের পাশ দিয়ে যায়। দূর প্রান্ত থেকে দেখে আরেক দল। এখন ছেলেটার হৃদয় ভয়ের কথা বলছে। সে বলছে ভুবনের আত্মার কাছ থেকে জানা কথা, এমন সব লোকের কথা যারা গুপ্তধনের খোঁজে বেরিয়ে আর কখনো ফিরে আসেনি। অন্য সময় শোনায় তুষ্টির কথা, আনন্দের কথা। আমার হৃদয় দেখি দারুণ বিশ্বাসঘাতক। অ্যালকেমিস্টকে উদ্দেশ্য করে চড়া গলায় ছেলেটি ঘোড়াগুলোকে বিশ্রাম নিতে বলার সময় বলে, এগিয়ে যেতে দিতে চায় না। বুঝতেই পারছো? সাফ জবাব অ্যালকেমিস্টের। তাই বলে বেড়াচ্ছি যে তুমি স্বপ্নের পিছু ধাওয়া করতে গিয়ে সব খুইয়ে বসতে পারো। তাহলে আমার মনের কথা শোনার কি দরকার? কারণ আর কখনো তাকে চুপ করিয়ে রাখতে পারবে না। চাও বা না চাও, সে তোমাকে নানা কথা বলেই যাবে তোমার মনের অবস্থার ব্যাপারে। তার মানে বিশ্বাসঘাতকতা করলেও তোমাকে শুনে যেতে হবে? বিশ্বাসঘাতকতা হঠাৎ করেই আসে। তুমি যদি হৃদয়ের কথা শোনো তাহলে বুঝতে পারবে সে কখনো তা করতে বলছে না। কারণ তুমি স্বপ্ন আর ইচ্ছের কথা জানো কি করে তা সত্যি করতে হয়। হৃদয়ের কাছ থেকে কখনো চলে যেতে পারবে না বলেই যা শুনেছ তা শুনে যাওয়া ভালো। তখন অপ্রত্যাশিত আঘাতের হাত থেকে রক্ষা পাবে। এক বিকালে ছেলেটা হৃদয় জানিয়ে দেয় সে সুখী। সাথে সাথে পিছুটান হয়ে পড়ে দুর্বল। মাঝে মাঝে আমি নানা অভাব অভিযোগ তুলি, বলে সেটা। কারণ আমি একজনের হৃদয়। লোকে স্বপ্নের পিছু ধাওয়া করতে চায় না, কারণ সব মানুষের হৃদয় একই রকম। আর সে ভয় পায় বেশি, প্রিয়জনকে হারানোর ভয়। তাহলে আমার হৃদয় ভোগান্তির ভয় পায়? সে চাঁদহীন নিকষ কালো অন্ধকার আকাশের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বলেই ফেলে অ্যালকেমিস্টকে, হৃদয়কে জানিয়ে দাও, ভোগান্তির ভয় আসলে ভোগান্তির চেয়েও কষ্টকর। আর স্বপ্নের পথে কাজ করে সেগুলোর কোনো ভোগান্তি নেই, কারণ তারা প্রতি মুহূর্তে ঈশ্বর এবং মহাকালের সাথে লেনদেন করে। খোঁজ চালানোর সময় প্রতিটা মুহূর্ত আসলে ঈশ্বরের সাথে যোগাযোগের নামান্তর। নিজের হৃদয়কে বোঝায় ছেলেটা। সম্পদ পাবার কথা ভাবলে তখন মনে চলে আসে পাবার আশা, তাই থেকে আসে অনেক আনন্দ। সারা বিকাল চুপ করে থাকে, রাতে অনেক ভালো ঘুম হয় তার। বেশিরভাগ মানুষের কাছে পৃথিবী হলো হুমকি জায়গা, আর তাদের বিশ্বাসের কারণেই বেরিয়ে পড়ে জগতের বীভৎস সব রূপ। আর তাই আমরা আমাদের হৃদয়ের কথা বলি আরও কোমল ভাষায়। কথা বন্ধ করতে পারি না, শুধু আশা করি সেটা শোনা যাবে না। তাহলে লোকের হৃদয় তাদের স্বপ্নের পথে যাবার কথা কেন বলে না? না পেরে বলে অ্যালকেমিস্টকে ছেলেটা। কারণ এই একটা পথে সবচেয়ে বেশি ভোগান্তি, আর হৃদয়েরা ভোগান্তি পছন্দ করে না। তখন থেকে ছেলেটা হৃদয়ের ব্যাপারগুলো বুঝতে শেখে। জানিয়ে দেয় লক্ষ্য থেকে দূরে সরতে গেলে চাপ দিতে হবে তাকে, চাপ দিতে হবে পথে ফিরিয়ে আনার জন্য। সে রাতে অ্যালকেমিস্টকে এসব খুলে বলার পর অ্যালকেমিস্ট বুঝতে পারে সান্তিয়াগো হৃদয় ফিরে গেছে ভুবনের আত্মার কাছে। এখন কি করব আমি? প্রশ্ন তোলে ছেলেটা। এগিয়ে যাবে পিরামিডের দিকে। যথাযথ সম্মান জানাবে লক্ষণগুলোকে। গুপ্তধনটা কোথায় আছে তা জানানোর ক্ষমতা আছে হৃদয়ের এখনো। এই ব্যাপারটা জানা বাকি ছিল আমার? না, জবাব দেয় অ্যালকেমিস্ট। যা জানতে হবে তা হলো কোনো স্বপ্ন বুঝতে পারার আগে বিশ্বের আত্মা আগের মতো সব অভিজ্ঞতার আলোকে যাচাই করে।
খারাপ কোনো উদ্দেশ্য নয়, আমরা যেন লক্ষ্যের দিকে ঠিকভাবে চলতে পারি সেই জন্যই। ঠিক এখানেই হাল ছেড়ে দেয় বেশিরভাগ মানুষ। মরুর ভাষায় আমরা বলি, খেজুর গাছের সারি চোখে পড়ার পর মারা গেল তৃষ্ণায়। সব খোঁজ শুরু যে করেছে তার সৌভাগ্যের সাথে, শেষ হয় বিজয়ী বারবার পরীক্ষিত হবার পর। ছেলেটারও মনে পড়ে যায় সেই দেশের প্রভাবের কথা। সূর্য উদিত হবার আগেই প্রহর সবচেয়ে বেশি অন্ধকার। পরদিন বিপদের গন্ধ পায় তারা। 3 জন সশস্ত্র আরোহী এগিয়ে এলো। প্রশ্ন করল ছেলেটা আর অ্যালকেমিস্ট কি করছে। বাজ নিয়ে শিকার করছি আমি, অ্যালকেমিস্টের সাফ জবাব। আমরা আপনাদের পরখ করে দেখতে হবে কোনো অস্ত্র আছে কিনা, বলে ওঠে একজন। আস্তে আস্তে নেমে আসে অ্যালকেমিস্ট। ছেলেটাও একই পথ ধরে। টাকা নিয়ে যাচ্ছেন কেন? ছেলেটার ব্যাগ খোঁজার পর জিজ্ঞাসা করে। পিরামিডের দিকে যেতে হতো তাই। আরেকজন অ্যালকেমিস্টকে পরীক্ষা করে তরল ভরা ক্রিস্টালের একটি ফ্লাস্ক পায়। পায়ে মুরগির ডিমের চেয়ে সামান্য বড় হলদেকার ডিম্বাকার একটি কাজ। এগুলো কি? ফিলোসোফার স্টোন আর অমৃত, অ্যালকেমিস্টদের মাস্টার ওয়ার্ক। একবারই অমৃত পান করলে কখনো অসুখ হবে না, আর ওই পাথরের টুকরো থেকে একটু অংশ নিলে যে কোনো ধাতুকে স্বর্ণ করে ফেলা যায়। এবার আরবরা তাকে নিয়ে তামাশা শুরু করে, আর সাথে সাথে হেসে ওঠে অ্যালকেমিস্টও। জবাব শুনে ভালো লাগে তাদের, মনে হয় মজা করছে অ্যালকেমিস্ট। দুজনকেই চলে যেতে দেয়। আপনি পাগল নাকি? যেতে যেতে ছেলেটা কথা তোলে। কোন দুঃখে করলেন কাজটা? তোমাকে জীবনের এক সাধারণ শিক্ষা দেওয়ার জন্য। তোমার ভেতরে অসাধারণ কোনো সম্পদ থাকলে তা লোককে বড় বলে বেড়ালে খুব বেশি মানুষ বিশ্বাস করবে না। এগিয়ে যায় তারা। যত এগিয়ে যায় তত নিশ্চুপ হয়ে পড়ে ছেলেটার হৃদয়। এখন আর তা খুব বেশি কিছু জানতে চায় না। হৃদয় শুধু ভুবনের আত্মার কাছ থেকে শিখতে জানে। ছেলে আর তার হৃদয় এখন বন্ধু। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করে না। একবার কথা বলে ওঠে হৃদয়, জানায় মরুভূমির নিঃশব্দ নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। বলে ছেলেটার সবচেয়ে বড় সম্পদ হলো সে সব ভেড়া বিকিয়ে দিয়ে লক্ষ্যের পথ ধরতে পেরেছিল। কাজ করেছিল স্ফটিকের দোকানে। আরেকটা কথা বলে সে কখনো খেয়াল করেনি বাবার কাছ থেকে নেওয়া রাইফেলটা হৃদয় লুকিয়ে রেখেছিল যাতে নিজের ক্ষতি না করে ফেলে। আরেকবার আরও একটা কাণ্ড করে বসে সে। ছেলেটার মনে আছে কিনা জানে না, একবার মাঠের ভেতরেই বমি করে অজ্ঞান হয়ে পড়েছিল। ব্যাপারটা খারাপ মনে হলেও আসলে পথে অপেক্ষা করছিল 2 জন চোর। তারা ছেলেটাকে একেবারে মেরে ফেলে ছিনিয়ে নিতে চেয়েছিল ভেড়ার পাল, কিন্তু অজ্ঞান হয়ে থাকায় তারা সময় মতো যাওয়া হয়নি। চোররা ভেবে বসে আছে সে অন্য পথ ধরেছে। মানুষের হৃদয় কি সবসময় তাকে সহায়তা করে? প্রশ্ন তোলে ছেলেটা অ্যালকেমিস্টের কাছে। বেশিরভাগ ক্ষেত্রে শুধু তাদের হৃদয় যাদের লক্ষ্য করে এগিয়ে যায়, কিন্তু তারা সব সময় সহায়তা করে বাচ্চাদের, মাতালদের আর বয়সীদের। তার মানে আমি কখন হুট করে বিপদে পড়ব না? মানে হলো হৃদয় তাই করে যা পারে, জানিয়ে দেয় অ্যালকেমিস্ট। আরেক বিকালে তারা সৈন্যদের তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল। ঘাটির প্রত্যেক পাশে সাদা আলখেল্লার সজ্জিত সৈনিক, অস্ত্র তাক করা। কিন্তু তারা যুদ্ধের খোশ গল্প আর হুকা নিয়ে এতটা ব্যস্ত ছিল যে তারা দুজনকে দেখেনি। আর ভয় নেই। এলাকাটা পেরিয়ে যাবার পর ছেলেটা বলে। এবার রেগে ওঠে অ্যালকেমিস্ট। তোমার হৃদয়ের উপর বিশ্বাস রাখো। ভুলে যেও না যে আসলে একটা মরুভূমির মাঝখানে। লোকে যুদ্ধে জড়িয়ে পড়লে পৃথিবীর আত্মা যুদ্ধের চিৎকার শুনতে পায়। এক সূর্যের নিচে কেউ একই ঘটনার সূত্র থেকে আসা সমস্যার বাইরে নয়। সব আসলে একই, ভাবে ছেলেটা। তারপর মরুভূমির যেন ইচ্ছে হলো অ্যালকেমিস্টের কথা সত্যি করে দেখানোর। পেছন থেকে ধেয়ে এলো 2 জন ঘোড়সওয়ার। আর যেতে পারবে না তোমরা, একজন বলল। যুদ্ধক্ষেত্রে আছো এখন। খুব বেশি দূরে যাচ্ছি না, জবাব দিল অ্যালকেমিস্ট সেই লোকটার চোখের দিকে তাকিয়ে। তারা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর জানায় যেতে পারবে। তুমি চোখে দৃষ্টি দিয়ে ঘোড়সওয়ারদের কুপকাত করে দিয়েছ। যেভাবে তাকিয়েছ তাকেই তাদের দৃষ্টির চেয়ে তোমার দৃষ্টির প্রখরতা অনেক বেশি মনে হয়, বলল ছেলেটা অবাক হয়ে।
চোখ আসলে আত্মার শক্তি প্রদর্শন করে। আসলেই অনুভব করে ছেলেটা। অবশেষে পুরো দিগন্ত জুড়ে হাজির হয়েছে পর্বতমালা। পিরামিডে যেতে আর মাত্র 2 দিন বাকি। আমরা যদি আলাদা পথে সরে যাই, ছেলেটা বলে, তাহলে আমাকে অ্যালকেমি থেকে কিছুটা শিক্ষা দিও। তুমি এরই মধ্যে অ্যালকেমি শিখে গেছো। ব্যাপারটা হলো বিশ্বের আত্মার ভিতর দিয়ে প্রবেশ করতে হবে, তারপর আবিষ্কার করতে হবে ভেতরে তোমার রাখা সম্পদটুকু। না, তা বলছি না, সীসাকে সোনায় রূপান্তরের কথা বলছি। মরুভূমির মতো চুপসে যায় অ্যালকেমিস্ট। খাবার জন্য থামার পর জবাব দেয়, সৃষ্টি জগতে সব কিছু আসলে তৈরি হয়েছে, আর জ্ঞানীদের জন্য সবচেয়ে বেশি যা হয়েছে তা হচ্ছে স্বর্ণ। কেন জিজ্ঞাসা করো না, জানি না আমি। শুধু জানি ঐতিহ্য সবসময় ঠিক। মানুষ কখনো জ্ঞানীদের কথা বোঝে না, তাই বিবর্তনের একটা ধারা হিসেবে প্রকাশ পাবে স্বর্ণ। তা না, প্রকাশ পেল সংঘাতের মূল সূত্র হিসেবে। কিন্তু জিনিসেরা তো নানা ভাষায় কথা বলে। ছেলেটা বলল, এককালে আমার কাছে উটের ডাক সামান্য একটা ডাক ছাড়া কিছুই ছিল না। পরে এটাই হয়ে উঠল একটা বিপদের গন্ধ। অবশেষে আবার সেই সামান্য এক ডাক। তারপর সে চুপ হয়ে যায়। এসব কথা অ্যালকেমিস্টের অজানা নয়। আমি সত্যিকার অ্যালকেমিস্টদের চিনতাম, বলে অ্যালকেমিস্ট। তারা নিজেদের সর্বক্ষণ ল্যাবরেটরিতে আবদ্ধ করে রাখে, চায় স্বর্ণের মতো বিবর্তিত হতে। তারপরই তারা আবিষ্কার করে ফেলে ফিলোসোফার স্টোন। কারণ যখন কোনো কিছু বিবর্তিত হয় আশেপাশের সব কিছু নিয়ে। বাকিরা হঠাৎ করে পরশপাথরের সন্ধান পেয়েছে, আগেভাগে পেয়ে বসেছিল উপহারটা। কিন্তু তাদের আত্মা অন্যদের আত্মার চেয়ে বেশি দামি কিছুর অপেক্ষা করছে। এমন ধরা লোক পাওয়া খুব মুশকিল। আরও এক ধরনের অ্যালকেমিস্ট আছে, তাদের একমাত্র কামনা স্বর্ণ। তারা কখনো রহস্যের সন্ধান পায়নি। ভুলে গেছে যে সীসা, তামা, লোহাকে তাদের নিজ নিজ লক্ষ্য পূরণ করতে হবে। আর যখন কেউ নিজের লক্ষ্যে হস্তক্ষেপ করে, তারা কখনো নিজেরটা পূরণ করতে পারে না। এই মরুভূমি আসলে এককালে সাগর ছিল, বলে সে। খেয়াল করেছি। কানের উপরে খোলসটা বসিয়ে নিতে বলে অ্যালকেমিস্ট। ছোটবেলায় এমন কাজ অনেকবার করেছে সে, শুনেছে সাগরের ডাক। এই সামান্য খোলের ভেতর বেঁচে আছে সমুদ্র, কারণ এটাই তার লক্ষ্য। এখানে আবার সাগর আসা পর্যন্ত এই শব্দ চলতেই থাকবে। তারা উঠে পড়ে ঘোড়ার উপরে, তারপর যেতে থাকে মিশরের পিরামিডের দিকে। মনে বিপদের কথা আসার সময় সূর্য ডুবে যাচ্ছিল। হঠাৎ ছেলেটা টের পায় চারপাশে বিশাল সব বালির ঢিবি। অ্যালকেমিস্ট খেয়াল করেছে নাকি ব্যাপারটা, কিন্তু তাকে একেবারে বিচলিত মনে হয় না। 5 মিনিট পর দেখা গেল সামনের ঢিবিতে অপেক্ষা করছে 2 জন ঘোড়সওয়ার। অ্যালকেমিস্টের উদ্দেশ্য কিছু বলার আগেই তাদের সংখ্যা দাঁড়ায় 10 জনে, তারপর 100, তারপর ঢিবির চারপাশে। এই গোত্রের মানুষ নীল জামা পরে যুদ্ধ করতে নেমেছে। মুখও নীল পর্দায় ঢাকা, খোলা আছে শুধু চোখ জোড়া। এত দূর থেকেও তাদের চোখে স্থির সংকল্প ধরা যায়। সেখানে মৃত্যুর ছায়া আঁকা। 2 জনকে নিয়ে যাওয়া হলো কাছের সামরিক ঘাঁটিতে। নিয়ে গেল সেনাপতির তাঁবুতে। সেনাপতি তার দলবল নিয়ে আলোচনা করছিল। এরাই গুপ্তচর, একজন বলল। আমরা শুধু ভ্রমণকারী, জবাব দিল অ্যালকেমিস্ট। 3 দিন আগে তোমাদেরকে শত্রু ক্যাম্পে দেখা গেছে। তাদের একজনের সাথে কথা বলছিলে তুমি। আমি শুধু মরুর বুকে ঘুরে বেড়ানো আর আকাশে পর্যবেক্ষণ করা এক লোক। আমার কাছে সৈন্যদল কিংবা গোত্রের কোনো খবর পাওয়া যাবে না। বন্ধুর সফরসঙ্গী হিসেবে কাজ করছিলাম। তোমার বন্ধুটাকে? প্রশ্ন করল সেনাপতি। একজন অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট বলছে, যিনি প্রকৃতির শক্তি বুঝেন। আপনাদের দেখাতে চান তার অলৌকিক ক্ষমতা। শান্ত হয়ে কথাগুলো শুনে যায় ছেলেটা, শুনে যায় ভয়ার্তভাবে। এই এলাকায় বিদেশি কি করছে? প্রশ্ন করল আরেকজন। আপনাদের গোত্রে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছে তিনি। ছেলেটাকে কোনো কথা বলার সুযোগ দেন অ্যালকেমিস্ট। হাত থেকে ব্যাগ তুলে দেখায় স্বর্ণমুদ্রগুলো। কোনো কথা ছাড়াই সেগুলো নিয়ে নেয় আরব। এ দিয়ে অনেক অস্ত্র কেনা যাবে। অ্যালকেমিস্ট কি? প্রশ্ন করে অবশেষে। এমন একজন মানুষ যিনি প্রকৃতিকে বোঝেন বিশ্বকে।
চাইলে তিনি শুধুমাত্র বাতাসের শক্তি দিয়ে এই ঘাঁটি তছনছ করে দিতে পারেন। হেসে ফেলল লোকগুলো। তারা যুদ্ধের কানাঘুষা সম্পর্কে ভালোভাবেই জানে এই ঘাঁটি তছনছ করার বাতাস ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই। তারপরও কেন যেন হৃদস্পন্দন বেড়ে গেছে। তারা মরুর দেশের মানুষ, জাদুকরদের ভয় পায়। আমি চাই তিনি তা করে দেখাবেন, সেনাপতি বলল। 3 দিন সময় লাগবে, বলল অ্যালকেমিস্ট। প্রথমে তিনি নিজেকে বাতাসে রূপান্তরিত করবেন শুধুমাত্র ক্ষমতা দেখার জন্য। আর যদি তা তিনি না করতে পারেন, তাহলে আমাদের জীবন সমর্পণ করছেন আপনাদের গোত্রের সম্মানে। আমার হয়ে গেছে এমন কিছু যা তুমি আমাকে আমার কাছে সমর্থন করতে পারো না, রাজকীয়ভাবে বলল সেনাপতি। সেই সাথে 3 দিন সময় মঞ্জুর করল। ভয়ে পাতার মতো কাঁপছে ছেলেটা। হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে অ্যালকেমিস্ট। ভয় পাবার কথা কিছুতেই বুঝতে দিও না, অ্যালকেমিস্ট বলল। তারা সাহসী, ভীতদের ঘৃণার চোখে দেখে। কিন্তু ছেলেটার কথা বলার সাহসটুকু নেই। ঘাটির মাঝামাঝি জায়গা ছেড়ে যাবার পর কথা ফুটল। তাদের বন্দি করে রাখার কোনো দরকার নেই, সোজা ব্যাপার, ছিনিয়ে নিয়েছে ঘোড়াগুলো। তাই আবারও পৃথিবী তার বিচিত্র ক্ষমতার প্রকাশ দেখায়। একটু আগেও মনোভূমি ছিল খোলা, বিশাল, আর এখন নিশ্ছিদ্র এক দেয়াল। আমার সমস্ত সম্পদ দিয়ে দিলে তাদের? প্রশ্ন করে ছেলেটা। আমার জীবনের সমস্ত সম্পদ। আচ্ছা, তাহলে মরে গেলে সেগুলো দিয়ে কোন কাজে লাগাতে তুমি? তোমার টাকাটা আমাদের জীবন আরও 3 দিনের জন্য বাঁচিয়ে দিয়েছে। টাকা কিন্তু সবসময় প্রাণ বাঁচাতে পারে না। কিন্তু ছেলেটা এত ভয় পেয়ে গেছে যে জ্ঞানের কথা শোনার মতো অবস্থা নেই। কি করে নিজেকে বাতাসে রূপান্তরিত করবে কে জানে। আর সে যাই হোক, সে অ্যালকেমিস্ট নয়। এক প্রহরীকে একটু চা আনতে বলল অ্যালকেমিস্ট। তারপর ঢালল ছেলেটার কবজিতে। কয়েকটা শব্দ উচ্চারণ করলো যার কিছুই বুঝতে পারল না ছেলেটা। ভয়ের কাছে মাথা পেতে দিও না, অ্যালকেমিস্ট বলছে খুব সহজ ভাষায়। দিলে হৃদয়ের সাথে আর কোনো কথা বলতে পারবে না। কিন্তু নিজেকে কিভাবে বাতাস বানিয়ে ছাড়বো তা তো বুঝলাম না। কোনো মানুষ লক্ষ্য নিয়ে জীবন কাটালে সে প্রয়োজনীয় প্রতিটা ব্যাপার জানে। স্বপ্নকে অসম্ভব করে তোলে মাত্র একটা ব্যাপার, ব্যর্থ হওয়ার ভয়। আমি ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছি না। সমস্যা হলো কি করে নিজেকে বাতাস বানাতে হয় তার একটু বিন্দুমাত্র ধারণা আমার নেই। শিখতে হবে, জীবন নির্ভর করছে এর উপর। আর তা যদি না পারি, তখন তুমি লক্ষ্য বুঝতে শুরু করে মাঝপথে মারা যাবে। তবুও ভালো, আরও কোটি মানুষের মতো জীবনের লক্ষ্য কি সেটা না জেনে মরবে না। কিন্তু চিন্তা করো না, আশ্বাস দেয় অ্যালকেমিস্ট। সাধারণত মৃত্যুর হুমকি মানুষের মনে বেঁচে থাকার আশা আরও বাড়িয়ে তোলে। কেটে গেছে প্রথম দিন। সাংঘাতিক এক যুদ্ধ হয়ে গেছে কাছে কোথাও। অনেকে আহত হয়ে ফিরে এসেছে, মৃতদের জায়গা দখল করে নিয়েছে জীবিতরা। ছেলেটা ভাবে মৃত্যু আসলে কিছুই বদলে দেয় না। তোমরা আরও পরে মারা যেতে পারতে, এক সৈনিক মৃতদেহগুলোর পাশে বলছে। মারা যেতে পারতে শান্তি ঘোষিত হবার পর। কিন্তু যাই হোক না কেন, তোমাদের ভাগ্যে মৃত্যুই লেখা ছিল। দিনের শেষে বেরিয়ে পড়ে ছেলেটা। বাজ নিয়ে শিকারে গিয়েছিল অ্যালকেমিস্ট। আমি এখনো মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না, নিজেকে কি করে বাতাসে পরিণত করব। কি বলেছি মনে আছে তো? পৃথিবী আসলে ঈশ্বরের দৃশ্যমান অংশ। অ্যালকেমিস্টের কাজ হলো বস্তু জগতে অলৌকিকের ছোঁয়া আনা। কি করছো তুমি? বাজটাকে খাওয়াচ্ছি। আমি নিজেকে বাতাসে পরিণত করতে না পারলে মরতে হবে, বলে সে নাছোড়বান্দার মতো। আর তুমি বাজ পাখিকে খাওয়াচ্ছ? মারা গেলে তুমি যাবে। কি করে বাতাসে পরিণত করতে হয় তা আমি ভালোভাবেই জানি। দ্বিতীয় দিন ছেলেটা ঘাটির কাছে এক উঁচু পাথরের উপরে ওঠে। প্রহরীরা কোনো বাধা দেয়নি। এরই মধ্যে শুনে বসে আছে যে সে এমন এক জাদুকর এসেছে এখানে, যেই লোকটা নিজেকে হাওয়ায় মিলিয়ে দিতে জানে। তাকে ঘাটানোর কোনো সাহস নেই কারো। মরুভূমি বড় বড় বিচিত্র জায়গা, এখানে সব সম্ভব। দ্বিতীয় দিনের পুরো বিকাল কেটে যায় মরুভূমির দিকে তাকিয়ে থেকে, নিজের হৃদয়ের কথা শুনে শুনে। ছেলেটা জানে মরুভূমি তার ভয়ের ব্যাপারটা আঁচ করতে পেরেছে। তারা দুজনই একই ভাষায় কথা বলে। তৃতীয় দিন। আর সব অধিনায়কের সাথে দেখা করে চলে সেনাপতি। অ্যালকেমিস্টকে ডাকে সভায়। তারপর বলে,
চলো, সেই ছেলেটার সাথে দেখা করা যাক যে নিজেকে বাতাসে মিলিয়ে ফেলতে পারে। চলো, সুর মেলায় অ্যালকেমিস্ট। আগের দিন যেখানে সময় কাটিয়েছি সে পাহাড়চূড়ায় সবাইকে নিয়ে যায় ছেলেটা। বসতে বলে সবাইকে। সময় লাগবে একটু। আমাদের কোনো তাড়া নেই, জবাব দেয় সেনাপতি। আমরা মরুর দেশের লোক। ছেলেটা দিগন্তে তাকায়। দূর দিগন্তে অনেক পাহাড় আছে। আছে বালির ঢিবি, পাথরের চাই, ঝোপঝাড়। যেখানে জীবন ধারণের সামান্যতম উপকরণ সেখানেই প্রাণ। এই মরুভূমির বহু কথা মাস ধরে তার মনে ছিল। এত কিছুর পরেও সে খুব সামান্য অংশ চিনতে পেরেছে। সে সামান্য অংশে দেখা পেয়েছে এক ইংরেজকে। দেখেছে মরুবহর, 50,000 গাছ, 300 কুয়াওয়ালা, এক আস্ত মরুদ্যান। আজ কি চাও তুমি? প্রশ্ন করে ধুধু বালুকাবেলা। কাল কি চেয়ে থেকে অনেক সময় কাটাওনি? তোমার কোথাও লুকিয়ে আছে আমার ভালোবাসার মানুষ, বলে ছেলেটা। তাই যখন তোমার বালির দিকে তাকাই, যেন তাকাই তার দিকেই। আমাকে তার কাছে ফিরে যেতে হবে। নিজেকে বাতাসে পরিণত করার জন্য তোমার সহায়তা দরকার। ভালোবাসা কি? প্রশ্ন করে মরুভূমি। তোমার বালুর উপর দিয়ে বাজ পাখি উড়ে যাওয়া হলো ভালোবাসা, কারণ তার জন্যই তুমি সবুজ প্রান্তর, যেখান থেকে সে ফিরে আসে খেলা শেষে। সব সময় সে তোমার পাথরগুলো চেনে, চেনে বালির ঢেউ। এসব কারণে তুমি তার প্রতি কৃতজ্ঞ। বাজ পাখি আমার খুব বেশি উপকার করে না, সাথে সাথে জবাব দেয় মরুভূমি। বছরের পর বছর ধরে তার খেলার সাথী হই আমি। সামান্য যা পানি আছে তা পান করাই, তারপর দেখিয়ে দেই খেলার অবস্থান। তারপর একদিন হঠাৎ করে টের পাই আমার বাড়ির উপর তার খেলে যাওয়ার পর সে তীব্র বেগে ওপরে তুলে নিয়ে যায় যা তৈরি করেছি আমি নিজে। আর সে কারণেই তুমি তৈরি করেছো খেলাটা, জবাব দেয় ছেলে। বাজ পাখিকে পুষ্ট করার জন্য। তখন বাজ পুষ্ট করে মানুষকে। মানুষ আস্তে আস্তে পুষ্ট করবে তোমার বালুময় প্রান্তর। এভাবে আবার শুরু হবে খেলা। এভাবেই চলে পুরো জগৎ। তাহলে এই হলো ভালোবাসা? হ্যাঁ, এই হলো ভালোবাসা। এভাবেই চক্র পূর্ণ হয়। সীসা পরিণত হয় স্বর্ণে, স্বর্ণ চলে যায় মাটির গভীরে। জানি না কি কথা বলছো, বলে ওঠে মরুভূমি। কিন্তু তুমি এটুকু বুঝতে পারো যে যেখানে বালির ভেতর কোথাও এক মেয়ে আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আর সেজন্য আমার নিজেকে বাতাসে পরিণত করা দরকার। কিছুক্ষণ কোনো জবাব আসে না মরুভূমির পক্ষ থেকে। তারপর বলে ওঠে, আমি বালি পাঠাতে পারি যেন বাতাস বয়। এর বেশি কিছু করতে পারবো না। বাকিটার জন্য তোমাকে বাতাসের কাছে যেতে হবে। মৃদুমন্দ বাতাস উঠেছে। দূর থেকে ছেলেটাকে দেখছে গোত্রের লোকজন। এমন ভাষায় কথা বলছে নিজেদের মধ্যে যার কিছুই বুঝতে পারে না ছেলেটা। মৃদু হাসি অ্যালকেমিস্টের ঠোঁটে। বাতাস এগিয়ে এলো, স্পর্শ করলো ছেলেটার মুখ। এটা মরুভূমির সাথে ছেলেটার কথা বলার ব্যাপারে জানে, কারণ বাতাসেরা সব শুনতে পায়। কোনো জন্মভূমি ছাড়াই ভেসে বেড়ায় সারা দুনিয়া জুড়ে। তারপর তাদের মৃত্যুর কোনো স্থান নেই। সহায়তা করো, বলে ছেলেটা। একদিন তুমি আমার ভালোবাসার মানুষের কণ্ঠ বহন করেছিলে। কে তোমাকে মরুভূমি আর বাতাসের ভাষা শেখালো? আমার হৃদয়। বাতাসের অনেক নাম রয়েছে। পৃথিবীর এই অংশের নাম হলো সিরক্ক, কারণ সাগর থেকে শীতলতা নিয়ে আসে এটা। দূরের যেই দেশ থেকে তারা এসেছে সেখানে এর নাম ল্যাভেন্ডার, কারণ বলা হয় এই বাতাসই বয়ে আনে মরুর বালি। আর তার এলাকায় লোকে মনে করে বাতাস আসে আন্দালুসিয়া থেকে, কিন্তু আসলে বাতাস কোথাও থেকে আসে না, কোথাও হারিয়ে যায় না। তাই এর শক্তি মরুভূমির চেয়েও বেশি। মানুষ মরুর বুকে গাছ বুনতে পারে, পারে ভেড়ার পাল চড়াতে, কিন্তু বাতাস আটকাতে পারবে না। তুমি নিশ্চয়ই বাতাস নও। আমরা ভিন্ন জিনিস, বাতাস বলে। সত্যি নয়। চলার পথে আমি অ্যালকেমিস্টের রহস্য জেনেছি। আমার ভেতরেই আছে বাতাসেরা, সব মরুভূমি, সাগরের তল, সৃষ্টি জগতের প্রতিটা জিনিস। আমরা সবাই তৈরি হয়েছি এক হাতে, একই আত্মা আমাদের। আমি তোমার মতো হতে চাই। যেতে চাই সাগর, পাহাড়, বন, জঙ্গল আর মরুর উপর দিয়ে। বালি দিয়ে ঢেকে দিতে চাই আমার গুপ্তধন। বয়ে নিতে চাই ভালোবাসার মানুষের কণ্ঠস্বর। শুনলাম তুমি অ্যালকেমিস্টের সাথে আরেক দিনের কথা বলেছিলে। সে বলেছিল সে সবার নিজের কাছে নিজের গন্তব্য আছে।
তাই বলে তো মানুষ নিজের বাতাসে পরিণত করতে পারে না। আমাকে সামান্য সময়ের জন্য বাতাস হতে যেতে শেখাও, যাতে আমি আর তুমি বাতাস আর মানুষের অসীম সম্ভাবনার কথা বলতে পারি। এবার উৎসাহী হয়ে ওঠে বাতাস। আগে কখনো এমন হয়নি। নানান কথা বলে সে, অনেক কাজের কথা। বাতাসই তৈরি করেছিল মরুভূমি, ডুবিয়ে দিয়েছিল অসংখ্য জাহাজ, বয়ে গেছে বনের উপর দিয়ে, প্রবেশ করেছে বিচিত্র আওয়াজ আর সঙ্গীতে ভরা শহরের ভেতরে। এদিকে একটা ছেলে বলছে যে বাতাসের করার মতো আরও অনেক ব্যাপার আছে। এটাকে আমরা বলি ভালোবাসা। তুমি এই ব্যাপারটা শিখলে সৃষ্টির যে কোনো কিছু শিখে যাবে। ভালোবাসলে আরও কোনো কিছুর দরকার পড়ে না। বাতাস অহংকারী। ছেলেটার এত কথা তার কাছে ভালো ঠেকে না। রেগে যায়, উড়িয়ে নেয় মরুর বালি। তারপর হঠাৎ বুঝতে পারে সে চাইলেই মানুষকে বাতাসে পরিণত করতে পারবে না। জানে না ভালোবাসা ব্যাপারটা কী। পৃথিবীর পথে চলার সময় দেখেছি লোকে ভালোবাসার কথা বলে আকাশের দিকে তাকায়। তার চেয়ে চলো স্বর্গকে প্রশ্ন করা যাক। তাহলে সে কাজে হাত লাগাও। এখানে এত তীব্র মরুঝড় সৃষ্টি করো যেন সূর্যটা ঢাকা পড়ে। তখন আমি স্বর্গের দিকে তাকাতে পারবো চোখের কোনো ক্ষতি না করে। তীব্র বেগে বাতাস বইতে শুরু করে। আকাশ ঢেকে যায় বালিকণায়। সূর্যটাকে সামান্য একটা সোনালি থালার মতো দেখায়। এদিকে ঘাটির ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। মরুর মানুষ এমন বাতাস দেখে অভ্যস্ত। ডাকে সাইমুম নামে। এটা সাগরের ঝড়ের তুলনায় অনেক ভয়ানক। চিৎকার করে ওঠে ঘোড়াগুলো। বালু ঢুকে যায় সব অস্ত্রে। এদিকে একজন সেনাপতির দিকে তাকিয়ে বলে, আমাদের মনে হয় এখানেই ব্যাপারটার ইতি ঘটানো উচিত। চোখে নীল পর্দা আর মনে ভয় নিয়ে তারা ছেলেটাকে দেখার চেষ্টা করে। বন্ধ করা যাক, বলে ওঠে আরেক অধিনায়ক। আমি আল্লাহর মহত্ব দেখতে চাই। অবশেষে মুখ খুলল সেনাপতি। দেখতে চাই কি করে একজন মানুষ নিজেকে বাতাসে পরিণত করতে পারে। কিন্তু মনে মনে সে একটা হিসাব করে নিয়েছে। যে দুজন প্রতিবাদ করেছিল তারা সত্যিকারের সাহসী নয়। মরুর দেশে সাহসী মানুষ হলে তারা মৃত্যুকে ভয় পেত না। সরিয়ে দেওয়া হবে তাদের ঝড় থামার পরপরই। বাতাস বলেছে যে তুমি ভালোবাসার কথা জানো। এবার সূর্যকে উদ্দেশ্য করে বলে ছেলেটা, ভালোবাসার কথা জানলে তুমি নিশ্চয়ই ভুবনের আত্মার কথাও জানো, কারণ তা ভালোবাসায় করা। আমি যেখানে আছি সেখান থেকে ভুবনের আত্মা দেখা যায়। এটা আমার আত্মার সাথে মিলে গেলে আমরা গড়ে তুলি গাছ, ভেড়াদের জন্য নিয়ে আসি ছায়া। এত উপর থেকে আমি পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছি। জানি ভালোবাসা কি। জবাব দেয় সূর্য। জানি আর একটু সামনে গেলেই পৃথিবীর বুকে সব কিছু ছাড়খাড় হয়ে যাবে। তখন পৃথিবীর কোনো আত্মা থাকবে না। তাই আমরা একে অন্যকে সাহায্য করি, ভালোবাসি। এভাবেই বয়ে আনি জীবনের বন্যা, দেই তাপ আর আলো, আর সে আমাকে দেয় বাঁচার কারণ। তাহলে তুমি জানো ভালোবাসা কি? এবং আমি জানি পৃথিবীর আত্মাকে। সৃষ্টি জগতের পথে পথে চলার সময় আমরা অনেক কথা বলেছিলাম যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে শুধু খনিজ আর সবজিরা জানে সবাই এক। যেমন লোহাকে তার তামার মতো করে নিতে হয়, তামাও হবে না স্বর্ণের মতো। প্রত্যেকেই যে যার কাজ করে যায়। নির্দিষ্ট জনের কাজ নির্দিষ্ট রকম। এসবই দারুণ একলয়ে থাকতো যদি সে হাত সৃষ্টির পঞ্চম দিনে থেমে যেতেন। কিন্তু ষষ্ঠ দিন এলো, বলে যায় সূর্য। তুমি জ্ঞানী, কারণ দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করো। কিন্তু ভালোবাসা কি তা তুমি জানো না। ষষ্ঠ দিন না থাকলে মানুষ সৃষ্টি হতো না। তামা পড়ে থাকতো তামার মতো, সীসার মতো। কথা সত্যি, সবারই একটা গন্তব্য আছে, আর একদিন সেই গন্তব্য চেনা যাবে। তাই প্রত্যেকে আরও ভালো কিছুতে পরিণত হতে হবে। যেতে হয় ভালো কোনো পথে, যেন শেষ পর্যন্ত বিশ্বের আত্মাই একমাত্র ব্যাপার হতে পারে। ব্যাপারটা নিয়ে ভাবে সূর্য। তারপর আরও জল হয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। এতক্ষণ কথা শুনছিল বাতাস, এবার আরও তীব্র বেগে বইতে শুরু করে যেন ছেলেটার কোনো ক্ষতি না হয়। এজন্যই অ্যালকেমির অস্তিত্ব, বলে চলে ছেলেটা, যেন সবাই যার যার গুপ্তধনের খোঁজ করতে পারে, আগের জীবনের চেয়ে ভালো কিছু পরিণত হতে পারে। দস্তা সে পর্যন্ত কাজ করবে যে পর্যন্ত তাকে প্রয়োজন, তারপর পরিণত হবে স্বর্ণে। এই কাজ করে অ্যালকেমিস্টরা। তারা প্রমাণ করে যে যখন আমরা বর্তমানের চেয়ে ভালো হতে চাই,
আমাদের চারপাশে সব কিছুও তার সাথে ভালো হয়ে যায়। তাহলে কেন বললি যে আমি ভালোবাসার ব্যাপারটা জানি না? কারণ ভালোবাসা মরুর মতো এক জায়গায় পড়ে থাকবে না, ঘুরে বেড়াবে বাতাসের মতো, দূর থেকে সব কিছু দেখবে না তোমার মতো। ভালোবাসা হলো সেই শক্তি যা পরিণত করে বিশ্বের আত্মায়, সমৃদ্ধ করে তোলে পৃথিবীর আত্মাকে। প্রথমে আমার মনে হয়েছিল বিশ্বের আত্মা নিখুঁত, পরে দেখলাম আসলে এটা একটা সৃষ্টির এবং সব বিষয়ের মতোই অপূর্ণ, আছে নিজের ভালো এবং মন্দ। আমরা পৃথিবীর সব আত্মাকে সমৃদ্ধ করে তুলি, আর পৃথিবী ভালো হবে কি মন্দ হবে তা নির্ভর করে আমরা ভালো হব কি মন্দ হব তার উপর। এখানেই ভালোবাসার শক্তি। ভালোবাসার সময় আমরা আগের চেয়ে ভালো হতে চেষ্টা করি। তো আমার কাছে কি চাও? আমি তোমার সহায়তা চাই যেন আমাকে বাতাসে পরিণত করতে পারি। প্রকৃতি আমাকে সৃষ্টির সবচেয়ে জ্ঞানী হিসেবে জানে, আর আমি জানি না কি করে তোমাকে বাতাসে পরিণত করা যায়। তাহলে কাকে জিজ্ঞাসা করব? একটু ভাবে সূর্য, খেয়াল করে শুনছে বাতাস। কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে সূর্যের জ্ঞানে কমতি আছে, তাহলে সারা পৃথিবীতে কানাকানি পড়ে যাবে। সে হাতের সাথে কথা বলো যে এইসব লিখেছে, অবশেষে বলল সূর্য। আনন্দে চিৎকার করে উঠে বাতাস, বইতে থাকে সবচেয়ে জোরে। উড়ে গেছে তাঁবু, ছড়িয়ে ছিটিয়ে গেছে সব প্রাণী। পাথরের সামনে সবাই হাতে হাত রেখে পড়ে থাকে যেন উড়ে যেতে না হয়। এবার ছেলেটা ফিরে তাকায় সেই হাতের দিকে যে সব কিছু লিখেছে। সাথে সাথে টের পায় নিশ্চুপ হয়ে গেছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। সিদ্ধান্ত নেয় সে কথা বলবে না। ভালোবাসার এক তীব্র প্রবাহ আচ্ছন্ন করে ফেলে তাকে। শুরু করে প্রার্থনা। এমন প্রার্থনা এর আগে কখনো সে করেনি, কারণ এখানে কোনো শব্দ নেই, নেই ঝংকার। এই প্রার্থনায় ভেড়াগুলোর নতুন মালিক জুটে যাওয়ার কোনো ধন্যবাদ নেই, নেই আরও স্ফটিক বিক্রি করিয়ে দেওয়ার আবেদন, নেই সে মেয়ের কাছে ফিরে যাবার কোনো আকুতি। একেবারে চুপ করে থাকে ছেলেটা। চুপ করে থেকে টের পায় আসলে বাতাস, মরুভূমি, সূর্যের জীবনে সেই লেখা বোঝারই চেষ্টা করছে। সে দেখছে পৃথিবীর সর্বত্র লক্ষণ ছড়ানো, আর সেই হাত এসব তৈরি করছে কোনো না কোনো উদ্দেশ্যে। শুধু সেই হাতই পারে অলৌকিক ঘটাতে, পারে সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগর বানাতে। কারণ সেই হাতই জানে কোনো মহাসূত্র দিয়ে এই 6 দিনে তৈরি করা হয়েছিল মহাকর্ম। পৃথিবীর আত্মার ভেতর দিয়ে সে দেখতে পায় এটা আসলে ঈশ্বরের আত্মার একটি অংশ। দেখতে পায় সে নিজের আত্মাটাও একটা আত্মার একটা অংশ। তাই সে সামান্য এক ছেলে, করতে পারবে অলৌকিক সব কাণ্ড। সেদিনের মতো করে আর কখনো সাইমন বয়নি। তারপর যুগ যুগ ধরে আরবরা বলে বেড়ায় তারা এক ছেলেকে বাতাস হয়ে যেতে দেখেছে মরুর সবচেয়ে ভয়ানক সেনাপতিকে তার সব সহ বিধ্বস্ত হয়ে যেতে। মরু ঝড় থেমে গেলে সবাই ছেলেটার দিকে তাকায়। তখন সে আর নেই সেখানে, দাঁড়িয়ে আছে এক বালু ঢাকা প্রহরীর পাশে, ঘাটির অন্য প্রান্তে। এ বিস্ময়ে দেখে বনে যায় সবাই, শুধু হাসছিল দুজন। সেই অ্যালকেমিস্ট যে উত্তরাধিকারীর দেখা পেয়েছে, আর সেই সেনাপতি যে ঈশ্বরের মহত্বের দেখা পেয়েছে। পরদিন ছেলে আর অ্যালকেমিস্টকে বিদায় জানায় সেনাপতি। তারা প্রহরী হিসেবে যতদূর খুশি যেতে পারে নিয়ে যেতে পারে একদল সৈনিককে। সারাদিন চড়ে বেড়ায় তারা। বিকালের শেষ ভাগে চলে আসে ধর্মশালায়। ঘোড়া থেকে নেমে অ্যালকেমিস্ট সৈন্যদের পাঠিয়ে দেয়। এখান থেকে তুমি একা যাবে, বলে অ্যালকেমিস্ট। পিরামিড আর মাত্র 3 ঘন্টার পথ। ধন্যবাদ, তুমিই আমাকে বিশ্বের ভাষা শিখিয়েছ। আমি শুধু তোমার জানা ব্যাপারটা জাগিয়ে তুলেছি, ব্যাস। ধর্মশালার দরজায় কড়া নাড়ে অ্যালকেমিস্ট। তারপর কালো কাপড় পরা সন্ন্যাসীর সাথে কথা বলা কপটিক ভাষায় ছেলেটাকে ঢুকিয়ে দেয় ভেতরে। আমি তার কাছে রান্নাঘর ব্যবহারের অনুমতি চেয়েছিলাম, হাসে অ্যালকেমিস্ট। ধর্মশালার পেছনে রান্নাঘর দিয়ে গিয়ে আগুন জ্বালায় সে। সন্ন্যাসী একটু সীসা নিয়ে আসে, লোহার পাতে বসায় সেটুকু। সীসা গরম হয়ে গেলে ঝোলা অংশটা বের করে হলুদ ডিমটা। তারপর সেখান থেকে চুলের মতো সরু একটা অংশ তুলে নেয়। মোমে মুড়িয়ে দিয়ে দেয় গলিত সীসার সাথে। মিশ্রণটার রং লালচে হয়ে উঠছে,
অনেকটা রক্তের মতো। সরিয়ে আনে সে সেটাকে, তারপর ঠান্ডা হতে দেয়। এসব কাজ করতে করতে সন্ন্যাসীর সাথে গোত্রযুদ্ধ নিয়েও কথোপকথন করে। বিরক্ত হয়ে গেছে সন্ন্যাসী। গির্জার সামনে কারাভ্যান থেমেছিল একটু সময়ের জন্য, যুদ্ধ থামার জন্য। কিন্তু ঈশ্বরের ইচ্ছাই সফল হবে, বলে সন্ন্যাসী। সত্যি? পাত্রটা ঠান্ডা হবার পর অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে সন্ন্যাসী এবং ছেলের দুজনেই। সীসা জমে গেছে, কিন্তু সীসা আর সীসা নেই, হয়ে গেছে স্বর্ণ। আমি কি কোনোদিনই কাজটা শিখতে পারবো? প্রশ্ন তোলে ছেলেটা। এটা আমার জীবনের লক্ষ্য, তোমার নয়। তোমাকে শুধু দেখানোর ইচ্ছে ছিল যে কাজটা করা সম্ভব। ধর্মশালার দরজায় দিকে চলে আসে তারা। সেখানে অ্যালকেমিস্ট 4টা ভাগে ভাগ করে চাকতিটাকে। এটা আপনার জন্য, বাড়িয়ে দেয় সন্ন্যাসীর দিকে। ধর্মশালায় তীর্থযাত্রীদের যে ভালো ব্যবহার করেন সেই জন্য। কিন্তু আমার ভালো ব্যবহারের বিনিময়ে ভালো সম্মানীয় পাওয়া যায়, জবাব দেয় সন্ন্যাসী। আর বলবেন না কথাটা, জীবন হয়তো শুনে ফেলেছে, পরের বার হয়তো আর নাও পেতে পারেন। এবার ফিরে তাকায় ছেলেটার দিকে। এটা তোমাকে দিচ্ছি, সেনাপতির কাছে যে জিনিসটুকু হারিয়েছ তার বিনিময়ে। সে বলতে নিয়েছিল যে সে আসলে এতটা স্বর্ণ দেয়নি, বলতে গিয়েও চুপ হয়ে যায়। আর এটা আমার জন্য, বলে একটা টুকরো পকেটে ফেলে। যুদ্ধের সময় এটা আমাকে মরুভূমির ভিতর দিয়ে মরুদ্যানে পৌঁছাতে হবে। চতুর্থ টুকরাটা বাড়িয়ে দেয় সন্ন্যাসীর দিকে। আর এটা ছেলেটার জন্য, যদি কখনো দরকার পড়ে। কিন্তু আমি তো গুপ্তধনের সন্ধানে বের হব, প্রতিবাদ করলো ছেলেটা। খুব কাছাকাছি চলে এসেছি, আর আমি ভালো করেই জানি তুমি তা পারবে। কেন? কারণ এরই মধ্যে তুমি 2বার সব টাকা কড়ি খুইয়ে বসেছ। আমি বয়সী সংস্কারাচ্ছন্ন আরব, বিশ্বাস করি আমাদের প্রবাদে। একবার যা হয় তার কখনো হতে পারে না, কিন্তু 2বার যা হয় তা 3য়বার হবেই। ঘোড়ার কাছে চলে যায় তারা। আমি তোমাকে একটা স্বপ্নের গল্প বলতে পারি, বলল অ্যালকেমিস্ট। ছেলেটা আরও কাছে ঘোড়া নিয়ে আসে। আদিকালে রোমে সম্রাট টিবেরিয়াসের সময় একটা ভালো লোকের 2টো ছেলে ছিল। একজন সেনাবাহিনীতে কাজ করে বলে তাকে সব সময় দূর দূরান্তে থাকতে হতো। আরেকজন কবি, মাতিয়ে রাখত পুরো রোম দারুণ দারুণ কবিতায়। এক রাতে বাবা স্বপ্ন দেখে এক দেবদূত এসে জানায় তাদের ছেলের কথা জানবে, আর পৃথিবীর মানুষ তাদের কথা বলে বেড়াবে অহর্নিশি। বাবা গর্বে উঠে বসে। তারা এমন সব স্বপ্ন দেখেছে যা কোনো বাবার কাছে আরাধ্য। কিছুদিন পর বাবা ভেঙে যাওয়া রথের হাত থেকে একটা বাচ্চা ছেলেকে উদ্ধার করতে গিয়ে মারা যায়। স্বর্গে গিয়ে দেবদূতকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে। আপনি খুব ভালো মানুষ, বলে দেবদূত। জীবন চালিয়েছেন ভালোভাবে, মারা গেছেন সম্মানের সাথে। এখন আপনার যে কোনো একটা কথা রাখতে পারি। আপনারা স্বপ্নে দেখা দিলে আমার জীবনটা আরো সুন্দর হয়ে ওঠে। মনে হয় আপনার কষ্টের ফলেই আমার ছেলের কবিতা যুগ যুগ ধরে পড়া হবে। আমি আর কোনো পুরস্কার চাই না, চাই ছেলের অক্ষরগুলো দেখতে। দেবদূত লোকটার কাজ স্পর্শ করে। দুজনেই চলে যায় অনেক অনেক ভবিষ্যতে, যেখানে অতিকায় সব গরণ আর আছে হাজার হাজার মানুষ, কথা বলছে বিচিত্র সব ভাষায়। আনন্দে ডুকরে ওঠে ছেলেটা। জানতাম আমার ছেলের কবিতা অমর হবে, বিশ্বাস ছিল মনে। কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন করে দেবদূতকে, দয়া করে বলবেন কি আমার ছেলের কোন গানটা গাইছে তারা? কাছে যায় ফেরেশতা, তারপর কোমল গলায় কথা বলে নিয়ে এসে তাদের পাশের এক বেঞ্চিতে। আপনার ছেলে যে কবি ছিল তার কবিতা ছিল রোমে খুব বিখ্যাত। সবাই ভালোবাসত, উপভোগ করত মন খুলে। কিন্তু টাইবেরিয়াসের সাম্রাজ্যের পতন হলে হারিয়ে যায় কবিতাগুলো। এখন যার লেখা শুনছেন তিনি আপনার যোদ্ধা ছেলে। অবাক হয়ে দেবদূতের দিকে তাকায় ছেলেটা। অনেক দূরে কাজ করতে গিয়েছিলেন সে ছেলে, পরে প্রশাসক হন, ন্যায় বিচারক আর ভালো মানুষ। এক বিকালে তার এক চাকর অসুস্থ হয়ে পড়ে, মনে হয় মারা যাবে সে। আপনার ছেলে এক রাব্বির কথা শোনেন। লোকটা অসুস্থদের সুস্থ করে তুলতে পারেন এমনই বলা হতো। পথে জানতে পারেন যেই লোকের খোঁজে যাচ্ছে তিনি আসলে ঈশ্বরের পুত্র। তার কল্যাণে অনেক লোক সুস্থ হয়ে গেছে। তারা আপনার পুত্রকে সেই অবাক করা
চিকিৎসায় দীক্ষায় দীক্ষিত করে। রোমান শাসক হয়েও তিনি গ্রহণ করেন নতুন ধর্ম। তারপর যেখানে যান সেখানে তাকে পাওয়া যাবে। জানালেন তার ভৃত্যের অসুস্থতার কথা। রাব্বির সাথে সাথে তার বাসায় যাবার জন্য প্রস্তুত। এদিকে রাব্বির চোখে চোখ রেখে দক্ষ শাসক আপনার ছেলে বুঝে যায় যে তিনি আর কেউ নয়, স্বয়ং ঈশ্বরের পুত্র। আর আপনার ছেলে এই কথাগুলো বলেছিলেন। এই হলো রাব্বির কাছে বলা তার কথা। আর কখনো সেই কথা ভুলে যাওয়া হয়নি। হে প্রভু, আমার ছাদের তলায় আসবেন সেই সৌভাগ্য নেই। না হয় একটু কথা বলুন, তাতেই সুস্থ হয়ে উঠবে আমার ভৃত্য। অ্যালকেমিস্ট বলল, যাই করুন না কেন, পৃথিবীর প্রতিটা মানুষ এই গ্রহের ইতিহাসে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে, সাধারণত নিজেও তা জানে না। হাসল ছেলেটা। এক রাখাল ছেলের কাছে জীবনের প্রশ্নগুলো এত বড় হয়ে দেখা দেবে কখনো ভাবেনি সে। বিদায়, বলে অ্যালকেমিস্ট। বিদায় জানায় ছেলেটাও। মরুভূমির বুকে কয়েক ঘন্টা ঘুরে ঘুরে হৃদয়ের সব উপদেশ অনুসরণ করে মনে করে কথাগুলো যে আসলেই তার হৃদয়ে বলে দেবে কোথায় আছে গুপ্তধন। যেখানেই তোমার গুপ্তধন থাক না কেন, সেখানেই থাকবে তোমার হৃদয়ও, বলেছিল অ্যালকেমিস্ট। কিন্তু তার হৃদয় অন্য কথা বলছে রাখাল ছেলের কথা, বলে ভ্রমণ, আবিষ্কার, বই আর পরিবর্তনের কথা। আর একটা ঢিবিতে ওঠার সময় তার হৃদয় বলে, যে জায়গা চোখে অশ্রু আনে সেই জায়গার ব্যাপারে সাবধান থেকো। এখানেই আছি আমি, আর এখানেই তোমার গুপ্তধন। ধীর গতিতে ছোটোখাটো একটা পাহাড়ে উঠে ছেলেটা সামনে তাকায়। আকাশে গোল একটা চাঁদ ঝুলে আছে। 1 মাস হয়ে গেল রওনা দিয়েছে সে। সামনের অংশটুকু সমুদ্র। আরেকটা ঢিবির উপর উঠেই চনমন করে উঠল মনটা। সামনে ছড়িয়ে আছে মিশরীয় পিরামিড। হাঁটু ভেঙে বসে পড়ে ছেলেটা, কান্না শুরু করে দেয়। এই লক্ষ্যের জন্য ধন্যবাদ জানায় ঈশ্বরকে। জানায় রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য, বণিক, ইংরেজ, অ্যালকেমিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ জানায় এমন এক মেয়ের দেখা পাইয়ে দেওয়ার জন্য যে বলেছিল ভালোবাসা কখনো কাউকে লক্ষ্য থেকে সরাতে পারে না। এখন চাইলেই সে চলে যেতে পারে মরুদ্যানে, ফাতেমাকে বিয়ে করে আবার রাখাল হয়ে যেতে পারে। সে অ্যালকেমিস্টও সীসাকে স্বর্ণ বানানোর ধারা জানত, তারপরেও সে থেকে গেছে মরুদ্যানের বুকে। যা জানা প্রয়োজন সব জেনে নিয়েছে, চাওয়ার মতো সব পেয়েছে, কিন্তু এখনও একটা দেখা ব্যাপার বাকি। উদ্দেশ্যগুলো পূর্ণ না হলে কখনো পরিকল্পনা আলোর মুখ দেখবে না। চারপাশে বালিতে চোখ বোলায় ছেলেটা। যেখানে চোখের পানি পড়েছিল সেখানে একজোড়া কাকড়া ঝগড়া করছে। জানে মিশরে কাকড়ার যুদ্ধ ঈশ্বরের প্রতিনিধিত্ব করে। আরও একটা লক্ষণ। ছেলেটা এবার ঢিবি ঘুরতে শুরু করে। মনে পড়ে যায় স্ফটিকলার কথা। কেউ চাইলে বাড়ির পেছনেই একটা পিরামিড বানাতে পারে, আসলে কখনোই সম্ভব নয়। সারা জীবন ধরে পাথরের উপর পাথর বসালেও সম্ভব নয়। ঘুরেই যাচ্ছে, কিছু পাওয়া যায় না। মনে পড়ে যায় অনেক শতাব্দী আগে তৈরি হতো পিরামিড। আরও ঘুরে চলো। ক্লান্ত পরিশ্রান্ত হয়েও সে থামে না। যেখানে অশ্রু পড়ছে সেখানে বালিয়ে সরিয়ে যায় অবিরাম। কিন্তু নেমে যাবার আগে তাকে সম্পদ পেতে হবে। কয়েকজন মানুষের পায়ের আওয়াজ পায় সে। যারা এসেছে তাদের জামা তো দেখাই যায় না, চোখেও কাপড়ে বাঁধা। কি করছো এখানে? কিছু বলে না ছেলেটা। সে পেয়ে গেছে গুপ্তধন, এখন শুধু অপেক্ষার পালা। আমরা হলাম গোত্রের উদ্বাস্তু, যুদ্ধ সব কেড়ে নিয়েছে, এখন টাকা দরকার আমাদের। কি লুকাচ্ছ এখানে? কিছুই লুকাচ্ছি না। কিন্তু একজন তাকে ধরে ফেলল। আরেকজন পকেটে হাতড়ে বের করলো সেই সোনার পাতটা। স্বর্ণ আছে এখানে, বলে সে। চাঁদের আলোয় দেখা যায় তাকে ধরে রাখা লোকটার চোখে মুখে মৃত্যু খেলা করছে। সে মনে হয় আরও স্বর্ণ লুকিয়ে রেখেছে মাটির নিচে। তারা ছেলেটাকে খুঁড়ে যেতে বাধ্য করে। সে আর কিছু পায় না। বিকাল নামতে না নামতেই তারা সবাই মিলে তাকে মারা শুরু করে। ছিঁড়ে যায় কাপড় চোপড়। তারপর তার একটু পরে মনে হয় সে মারা যাবে। মারা গেলে টাকা কোনো কাজে লাগবে? টাকা সবসময় প্রাণ বাঁচায় না, বলেছিল অ্যালকেমিস্ট। অবশেষে সে লোকগুলোকে শুনিয়ে বলে, আমি গুপ্তধনের আশায় বালি খুঁড়ছি। দুজনকে চেপে ধরার সময় এখান থেকে গুপ্তধন পাবার ইচ্ছে প্রবল হয়। এই পিরামিডের দেশে তার ভাবনার চেয়েও বেশি গুপ্তধন আছে। এবার দলপতি এগিয়ে আসে। ছেড়ে দাও,
ওর কাছে আর কিছুই নেই। কে জানে কোথা থেকে চুরি করে এনেছিল সোনার টুকরাটা। বাড়ির উপর পড়ে যায় ছেলেটা, আর যাবার সময় দলনেতা চুল টেনে বলে, চলে যাচ্ছি আমরা। সব শেষে ফিরে আসে এখানে। তারপর বলা শুরু করে এক আজব কাহিনী। স্বপ্নে কেন তো বিশ্বাস করো? প্রায় 2 বছর আগে এখানে শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখেছিলাম আমি। দেখেছিলাম যে আন্দালুসিয়ায় আছে একটা ভাঙা গির্জা। সেই গির্জার ভেতর থেকে উঠে গেছে বড় একটা গাছ। গাছের তলায় পাওয়া যাবে গুপ্তধন। কিন্তু আমি এত বোকা না যে সামান্য একটা স্বপ্নের জন্য পুরো মহাদেশ পাড়ি দিয়ে, মরুভূমি, জঙ্গল, সাগর পাড়ি দিয়ে হন্য হয়ে মরব। এসব আজে বাজে স্বপ্নের কোনো মূল্য দিও না। তারপর তারা চলে গেল। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় ছেলেটা, আবার তাকায় পিরামিডের দিকে, যেন দাঁত মুখ খিচিয়ে পিরামিডগুলো হাসছে তার দিকে। সেও একটা হাসি দেয় ফিরিয়ে। মন এখন পরিপূর্ণ, কারণ সে জানে কোথায় আছে গুপ্তধন। সামনে দেখা। রাত নেমে আসার সময় ছেলেটা হাজির হয় ছোট খালি গির্জায়। এখনও বেদির কাছে আছে গাছটা। আজও ভাঙা ছাদ দিয়ে আকাশ দেখা যায়। ভেড়ার পাল নিয়ে আসার পর সেই রাতের কথা মনে পড়ে যায় তার। কি শান্তিময় রাত ছিল। কিন্তু সমস্যা বাধায় স্বপ্ন। এবার আর সে ভেড়ার পাল নিয়ে হাজির হয়নি, হাজির হয়েছে বেলচা নিয়ে। বসে প্রথমে আকাশ দেখে নেয়, তারপর কাঁধ থেকে নামায় ঝোলা। বোতল খুলে একটু মদ্যপান পান করে। একদিন এভাবে আকাশের নিচে বসে অ্যালকেমিস্ট মদ খেয়েছিল। মনে পড়ে ফেলে আসা অনেক পথের কথা। সব শেষে কৃতজ্ঞ বোধ করে ঈশ্বর তাকে গুপ্তধন পাইয়ে দিতে চায়। সে যদি একাধিকবার দেখা স্বপ্নে বিশ্বাস না করত, তাহলে দেখা পেত না গণক মহিলাটাকে, রাজাকে, চোরটাকে, আর অনেককে। যাক, তালিকা অনেক লম্বা, আর পথটা ছিল লক্ষণের সাথে। অনেক লম্বা তালিকা। নিজেকে শোনায় সে। ঘুমিয়ে পড়েছিল, জেগে উঠে দেখে মাথার উপর ঝলমল করছে আকাশ। বিশাল গাছটার কাছে গিয়ে গোড়া থেকে শুরু করে, হে বুড়ো জাদুকর। আকাশের দিকে চোখ তোলে সে। তুমি চেয়েছিলে আমি এখানেই পাই। এমনকি একখণ্ড স্বর্ণ রেখে গিয়েছিলে আমার জন্য, যেন ফিরে আসতে পারি আন্দালুসিয়ার মাঠে ময়দানে। তুমি কি চাইলেই আমাকে তাকে পাইয়ে দিতে পারতে না? না। বাতাস ছাপিয়ে একটা কণ্ঠ বলে ওঠে, আমি বলে বসলে তোমার আর পিরামিড দেখা হতো না। দেখতে দারুণ, তাই না? মুচকি হেসে আবার কাজ করতে নেমে পড়ে ছেলেটা। আরও আধা ঘন্টা পর প্রথম একটা খটাং করে আওয়াজ হয়। পরে বেরিয়ে আসে স্প্যানিশ স্বর্ণমুদ্রা ভর্তি একটা বাক্স। আরও আছে নানা জাতের দামি পাথর, সাদা এবং লাল পালক লাগানো সোনার মুখোশ, রক্তখচিত মূর্তি। এদেশ ছেড়ে চলে গেছে অভিযাত্রীরা। এখনও মাঝে মাঝে তাদের চিহ্ন পাওয়া যায়। উরিম আর থুমিমকে বের করে সে। পাথর দুটো মাত্র একবার কাজে লেগেছিল, পরে আর দরকার পড়েনি। পথে পথে সব সময় ছিল অনেক লক্ষণ। উরিম আর থুমিমকে বাক্সে ভরে নেয় সে, কারণ এটাও এক গুপ্তধন। এমন এক রাজার কথা মনে করিয়ে দেয়, গুপ্তধনটা যার দেখা আর কখনো পাওয়া যাবে না। কথা সত্যি, যারা স্বপ্নের পিছু ধাওয়া করে তাদের জীবন কোনো না কোনোভাবে সহায়তা করবে, ভাবে ছেলেটা। এখন তারিফায় গিয়ে 10 ভাগের 1 ভাগ দিয়ে আসতে হবে ভবিষ্যৎ বলা ওই বুড়িকে। এই বেদুনটা আসলে খুবই বিচিত্র। তার আশা করে অনেক অপ্রত্যাশিত ব্যাপার, কারণ মরুভূমিতে বাসা ছিল এককালে। আফ্রিকার দিক থেকে বাতাস শো শো করে বইছে। এখন কি আবার তার মন ঘুরিয়ে দিতে চায় ল্যাভেন্ডার? এখন তার এই বাতাস মরুভূমির কথা মনে করিয়ে দেয় না আক্রমণকারীদের কথা, বরং ভেসে আসা পথ চেয়ে থাকা এক নারীর গায়ের সুগন্ধিটা সে চেনে। একটু একটু করে মেয়েটার গালে চুমু খেয়েছিল সে। তখন পাওয়া যায় এই নাম না জানা আতরের ঘ্রাণ। আবার হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে ছেলেটার চোখ মুখ। এই প্রথম মেয়েটা এমন করল। আসছি আমি ফাতিমা, বলে ওঠে ছেলেটা।